আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো ফজরের নামাজ পড়েই এবং সকালের শুরুতেই আমাদের শুরু হতে যাচ্ছে ইসলাম শিক্ষার ক্লাস। এখন আমরা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাব, তাই না? তো আমি চলে আসলাম ইশরাত আপু তোমাদের সাথে ইসলাম শিক্ষার কিছু বিষয় নিয়ে আলোচনা করতে, ঠিক আছে? তো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও। আর ভাই, শেয়ারের উপরে কোনো কথা নাই। শেয়ার 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 ছাড়া কোনো কিছু হবে না। এখন যদি দেখা যায় তোমাদের থেকে আমার শেয়ার বেশি হয়, তাহলে কিন্তু কি এই যে সুন্দর গিফটগুলা এটা কিন্তু আমার পকেটে ঢুকে যাবে। এখন যে ক্লাস নিচ্ছে তার পকেটে কি এই গিফটগুলাকে ঢোকা কি ঠিক হবে বলো? তাহলে কি করতে হবে? শেয়ার করতে হবে। ভাই যত পারো শেয়ার করো, কারণ এই গিফটগুলা আমি জানি আমার স্টুডেন্টদের লাগবে। এগুলোর মধ্যে কি কি থাকতেছে হচ্ছে একটা 36টা সাজেশন। তোমাদের মধ্যে 36 জনের সাজেশনটা পাবে। এরপরে থাকতেছে তোমাদের জন্য টি শার্ট, 36টা টি শার্ট। এরপরে থাকতেছে কি তোমাদের জন্য 18টা ক্রেস্ট, 18টা সাবজেক্ট, 18টা ক্রেস্ট থাকতেছে। এরপরে কি থাকতেছে 3600 টাকা। এখন এত কিছুর পরে যদি টাকা না দেওয়া হয়, আসলে কেমন একটা খাপছাড়া লাগে না? সো তোমাদের কিন্তু এগুলো নির্ভর করতেছে শেয়ারের উপরে এবং ভালো রিভিউয়ের উপরে এবং কি তোমাদের অ্যাক্টিভনেস কীরকম সেটার উপরে। সো আমরা কি করব এখন? অতি দ্রুত শেয়ার করবো ভাই। যারা যারা আছে, যেখানে আমাদের যতগুলো গ্রুপ আছে, যতগুলো জায়গা আছে, সব জায়গাতে শেয়ার করব, কারণ আমাদের উপহারগুলা লাগবে, তাই না? আচ্ছা, একটু শেয়ার করো, দ্রুত শেয়ার করো। অনেক অপেক্ষায় ছিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা যারা সালাম দিয়েছো তাদেরকে সকলকে ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত শেয়ার করো ভাই। তোমার নোটিফিকেশন পায় যাতে ঘুম থেকে উঠে যায় তোমার ফ্রেন্ড, ঠিক আছে? আর কারা কারা ফজরের নামাজ পড়ে ক্লাসে আসছে বলো? আমি কিন্তু গতকালে বলেছিলাম ফজরের নামাজ পড়ে ক্লাসে ঢুকে যাবো। সো আমি কিন্তু ফজরের নামাজ পড়ে কিন্তু ক্লাসে কিন্তু ঢুকে গেছি। তোমরা কে কে ফজরের নামাজ পড়ে আসছো বলো? ইসলাম শিক্ষা ক্লাস করতেছি আর ফজরের নামাজ পড়ে না, এটা কি ভালো লাগে বলো? ভালো লাগবে না। সো আমরা কি করব? নামাজ পড়েই কিন্তু ঢুকবো, এরকম একটা প্রত্যাশা রাখি। আচ্ছা, দেখি আর কি লিখছে আপনার আজকে ক্লাস করার জন্য। ওকে, থ্যাংক ইউ সঞ্জিত। আপু কেমন আছো? হিজাবে মানিয়েছে খুব। আনিকা তাসনিম, থ্যাংক ইউ। এরপর হচ্ছে জাহিদ, নাবি আফরিন। ভাই, আমি যতক্ষণ কথা বলছি তোমাদের কিন্তু এতক্ষণে অনেক শেয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? সো শেয়ার কিন্তু আমি দেখতে পাচ্ছি না, অতি দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু একটা ক্রেস্ট দেন, শেয়ার করো। তোমার শেয়ারের উপর, তোমার রিভিউয়ের উপর তোমার ক্রেস্ট নির্ভর করতেছে। আমি কিন্তু দেখতেছি রিভিউ অনেকেই দেয় না, রিভিউ কিন্তু খুবই কম। এত কম রিভিউ দিয়ে তো ক্রেস্ট আসবে না ভাই। তুমি যদি বেশি রিভিউ দাও তোমাদের কিন্তু লাভ, ঠিক আছে? যে তোমরাই কিন্তু ক্রেস্টটা পেয়ে যাচ্ছ। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এগুলা নিতে তো তোমাদের কিছুই লাগে না, জাস্ট ক্লাস করতেছো আর পাই যাইতেছো একটু শেয়ার আর রিভিউ আর তোমার অ্যাক্টিভনেসের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো শেয়ার করলে শুধু আমাদের লাভ না ভাই, শুধু তোমাদেরও লাভ, ঠিক আছে? সো এই জিনিসটা কখনোই ভাববা না। আপু ইসলাম শিক্ষার ক্লাস হবে? হ্যাঁ, অবশ্যই ইসলাম শিক্ষার ক্লাস হবে। তাজরিনা কেমন আছো আপু? আমি অনেক ভালো আছি।
তোমাদের সাথে দেখা করতে পারলে আমার অনেক ভালো লাগে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি, আমি তোমাদের সাথে দেখা করার জন্য এতটা বেশি উৎসুক ছিলাম যে আমি রাতের বেলা ঘুমাইনি, ঠিক আছে। তো দেখি আমাদের ক্লাস রুটিনটা যদি দেখি যে আমাদের কিন্তু অলরেডি কতগুলো ক্লাস হয়ে গেছে, 1 2 3 4 5 6, 6টা 7টা 8টা 9টা, এখন 10 নাম্বার ক্লাস চলছে। তো তোমাদের অলরেডি 36 ঘন্টার মধ্যে কিন্তু মানে তোমাদের 18টা সাবজেক্টের মধ্যে কিন্তু অলরেডি মানে এই সময় থেকে শুরু করে 10টা ক্লাস কিন্তু অলরেডি কুইট, ঠিক আছে। এর পরবর্তী ক্লাসগুলো যার যেটা সেটা দেখে নাও, সেই অনুযায়ী ক্লাস করে নিবা। এরপরে দেখো আমাদের কিন্তু শুধু ক্লাস এই ফ্রি ক্লাস সাজেশন করলে কিন্তু হবে না, অনেকের কিন্তু প্রস্তুতি কিন্তু কম আছে। যাদের প্রস্তুতি কম আছে তারা কি করব, আমরা আপু ভাইয়াদের থেকে যদি কমপ্লিট করে নিতে চাই সবকিছু, তাহলে আপু ভাইয়াদের এই কোর্সটাতে আমরা ভর্তি হয়ে যাব। এখন কথা হইতেছে এগুলার কোনটার ফি কত সেটা আমরা একটু দেখি। কোর্স ফি হইতেছে আমাদের যদি গ্রুপ সাবজেক্ট, আই মিন তোমাদের মানবিকের যদি গ্রুপ সাবজেক্টে তুমি 4টা সাবজেক্টে তোমার যে 4টা সাবজেক্ট আছে সেই 4টা সাবজেক্টে যদি ভর্তি হয়ে যেতে পারো, তাহলে সেখানে তুমি কোর্স ফি পাচ্ছ 1490 টাকা। এরপর তোমার হচ্ছে যদি একটা সাবজেক্টে ভর্তি হয়, ধরো তোমার যে কোনো একটা সাবজেক্টের প্রবলেম, তাহলে তুমি কি করবা, তুমি ওই একটা সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্ট, ধরো অর্থনীতি, ভূগোল অথবা যে কোনো সাবজেক্টে তুমি ভর্তি হবা 750 টাকা দিয়ে। এরপরে দেখো তোমার যদি মনে হয় যে আপু শুধু মানবিক বিভাগের কথা বললেন, অন্য বাংলা ইংরেজি আইসিটিও তো অনেক প্রবলেম থাকে, আইসিটিতে তো অনেক সমস্যা, ইংরেজি তো কিছুই বুঝি না, আর বাংলার কোনো কিছুই মাথায় থাকে না। তো আমরা কি করবো, সেটাতেও ভর্তি হওয়ার জন্য 1490 টাকা ফি রেখেছি, তোমরা সেটাতেও ভর্তি হয়ে যেতে পারো। এবং সবচাইতে বড় কথা হইতেছে সবার কিন্তু এখন অনেক সমস্যা, সেই সমস্যার সমাধান কি, আমাদের FRB 3.1 কোর্স। এই কোর্সটা কিন্তু অতি দ্রুত তোমাদেরকে সবকিছু শেষ করে দিবে এবং 75 দিনের কোর্স প্ল্যান নিয়ে কিন্তু আমরা রেডি হয়ে আছি, তোমাদেরকে জাস্ট গিলাবো আর পরীক্ষার হলে পাঠাবো, ঠিক আছে। সবাই ছেড়ে গেলেও কিন্তু চলো শিখি বনিয়াবিন পেজ কখনো তোমাদেরকে ছেড়ে যায়নি, সবসময় স্টুডেন্টদের চিন্তা করেছে সবার আগে। তো এই জন্যই পুরো বান্ডিল কোর্সটাতে আমরা ভর্তি হতে পারছি 2490 টাকা দিয়ে। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে তোমরা এখানে পেয়ে যাচ্ছ 50% ডিসকাউন্ট, এবং আমাদের 36 ঘন্টা ক্লাস চলাকালীন সময় যদি তোমরা ভর্তি হয়ে যেতে পারো তাহলে পাচ্ছ এক্সট্রা 10% ছাড়। সো দেরি না করে এক্ষুনি দ্রুত ভর্তি হয়ে যাও, যাতে করে আপুর বা কোনো ভাইয়ার ক্লাস যাতে মিস না যায়। অলরেডি কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে 3.1-এ, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমাদের স্লাইড কোথায়, এটা এটা না, এটা ঘুমই কাটেনি। আচ্ছা, তার উপর হচ্ছে রাতের বেলা এমন অবস্থা যে 30 মিনিট পর জায়গা পাচ্ছে, জানা জানি সময় হয়ে গেল নাকি, কখন যাবো এমন এক অবস্থা। হ্যাঁ, স্টুডেন্টদের সাথে দেখা করতে পারার একটা অন্যরকম উত্তেজনা আছে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, আমি কিন্তু ক্লাস শুরু করব। এবং সবচাইতে বড় কথা হচ্ছে ইসলাম শিক্ষা একটা নর্মাল সাবজেক্ট, এটা আমি জানি, এটা আমি নিজেও মানি। সো এটা নর্মাল সাবজেক্ট, কিন্তু লিখতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে কি করা উচিত, আমাদের প্রত্যেকটা সিস্টেম জানা উচিত, যাতে করে কি হয়, আমাদের যেখান থেকে কোশ্চেন আসুকটা কেন আমরা যাতে ঠাইসায় লিখতে পারি। এখন কথা হইতেছে অন্য সাবজেক্ট পড়তে গিয়ে আবু ইসলাম শিক্ষা পড়ার সময় থাকে না। আমি কিন্তু আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, এই আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা কই, আমি ওদেরকে বলেছি যে ক্লাসে আসা মাত্রই আমাকে নক করবা যে আপু চলে আসছি, এখনো পর্যন্ত কারো দেখি নাই। কোথায় 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 আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা কোথায়? কোথায়? আচ্ছা, শেয়ার হচ্ছে না কেন? ক্লাসে শেয়ার হচ্ছে না ভাই। এভাবে এরকম ভাবে তো হচ্ছে পাওয়া যাবে না, টি শার্টও পাওয়া যাবে না, ক্রেস্টও পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। একটু দ্রুত শেয়ার করে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ফ্রেন্ড এই তো নাবিয়া আফরিন,
ভুইয়ান আপু অধ্যায় ভিত্তিক সাজেশন দিবেন না? হ্যাঁ অবশ্যই। তোমাদের কাছে একটা হচ্ছে যে আমি শুধু বলেছিলাম যে তোমাদেরকে সাজেশন পড়াবো, কিন্তু কথা হইতেছে যে আজকে কিন্তু ইজমা কিয়াজের প্রবলেমও সলভ করাবো। সো এই সুযোগ মিস করা যাবে না ভাই, এই সুযোগ, এই ক্লাসটা কিন্তু কখনোই মিস করা যাবে না। আমার পেইড বেসে যারা আছে তারাও কিন্তু এই সুযোগ পায় নাই, ঠিক আছে? ওদেরকেও কিন্তু ক্লাস করাইতে করাইতে কিন্তু এতটা বেশি বলা হয় না যে একদিনের মধ্যে পুরা ইসলাম শিক্ষা তোমাদেরকে হাতে তুলে দেবো। আমি এইভাবে কিন্তু কখনো ওদেরকে দেই নাই। সো আমি ওদের সাথে কিন্তু বৈষম্য করে তোমাদের সাথে কিন্তু ক্লাস নিতেছি। সো এই জিনিসটা কখনো মিস করো না, একটু দ্রুত শেয়ার করে সবাইকে এই সুযোগটা করে দাও। তোমার একটা শেয়ার কিন্তু ওদের অনেক বড় উপকার হতে পারে। আপু পেইড ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ আমি চিনতে পারছি আনিকা। হ্যাঁ আমার এই হচ্ছে ইয়েগুলারে, বাচ্চা কাচ্চাগুলারে একটু চিনতে পারতেছি। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম সেটা হইতেছে যে অলরেডি 10 মিনিট চলে গেছে, আমাকে তো 2টা সাবজেক্ট শেষ করতে হবে। সো আমরা বেশি কথা না বলি, আমরা একটু চুপচাপ শেয়ার করে দিব এবং আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আপুর কথা মনোযোগ দিয়ে শুনবো। আমি তোমাদেরকে সর্বপ্রথম আমাদের ইসলাম শিক্ষা থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা কিভাবে লিখবো সেটা করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আমাদের সেশনটা সিকিউ এর উপরে, এমসিকিউ না, সো এমসিকিউ নিয়ে পরে চিন্তা ভাবনা করবো। এমসিকিউ এর কথা অবশ্যই আমাদের মনে ভাই ভেবে রেখেছেন, সেটার হিসাব পরে। এখন আমরা কি করব, আমরা শুরুতেই আমাদের সিকিউ নিয়ে আলোচনা করবো। এখন সবচাইতে বড় কথা হইতেছে যে আমাদের এখন কিন্তু আগের মতো বাংলাদেশ চলছে না, এখন নতুনভাবে চলছে। এখন নতুন কিছু ইম্পর্টেন্ট হিসেবে তারা সামনে আসতে পারে। আর সবচেয়ে বড় কথা যে আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, যে কোনো একটা ছোট বিষয় তারা ইম্পর্টেন্ট হিসেবে দেখায়, সেখানে কোশ্চেন করে ফেললো। তাহলে কি করা উচিত, কোনো রিস্ক না নিয়ে আমরা সব কি করব, যে সবচাইতে অথেন্টিক যেটা পদ্ধতি, সেই অথেন্টিক পদ্ধতির মাধ্যমে আমরা সেই সিস্টেমটা জেনে আমরা পরীক্ষার হলে যাব। এখন সিস্টেমটা যদি জানতে হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম একটা সিকিউ ধরে দেখতে হবে যে আসলে কিভাবে আমাদের সিকিউটা আসলে লেখাটা কমপ্লিট করা উচিত। সিকিউ এর মধ্যে ক এবং খ নাম্বার, বিশ্বাস করো পৃথিবীর কোনো টিচার, তুমি যদি না পড়ো, পৃথিবীর কোনো টিচার তোমাকে এটা কমপ্লিট করে দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এবং তোমাকে এটা নিজে নিজেই মুখস্থ করে তোমাকে হচ্ছে পরীক্ষা হলে যাইতে হবে। অনেকের আছে আবার ক খ কমন পড়ে না, কিন্তু গ ঘ একটু হইলেও লিখে আসে, সো এখানেও কিন্তু মার্কস পাওয়া যায়। সো গ ঘকে কখনোই অবহেলা করা ঠিক না, যে আমি তো বানায় লিখতে পারবো। বিশ্বাস করো ভাই, থিওরি মাথায় না থাকলে কখনোই তোমার মাথা থেকে কিছু নতুন কোনো আবিষ্কার বের হবে না। কারণ এটা তোমার ওই হচ্ছে 1-2 এর ক্লাস না, বা তোমার 5-6 এর ক্লাস না, তোমার এটা কিন্তু এইচএসসি বোর্ডের পরীক্ষা। সো এখানে তোমার কিছু কোয়ালিটি নিজের মধ্যে বিল্ড আপ করতেই হবে। এখন এতগুলো কথা বলার একটাই কারণ, সেটা হইতেছে যে আমি চাই আমার স্টুডেন্টরা, আমার সাবজেক্টের আমার স্টুডেন্টরা খুব ভালো মতো কি করুক, পরীক্ষা দিয়ে আসুক, ঠিক আছে? এমসিকিউতে সমস্যা নেই আলহামদুলিল্লাহ, আপনি সিকিউ গুলো বুঝিয়ে দেন অবশ্যই। জাহিদ হাওলাদার, আমাকেও একটু চিনেন, আমি অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ আমি, শুধু কোনো কোর্সেই নাই। আচ্ছা ঠিক আছে জাহিদ হাওলাদার, মাথায় রাখলাম। ঠিক আছে, এখন কথা হইতেছে, আচ্ছা ভাই অনেক মেনশন হয়ে গেছে, পারলে শেয়ার করো, ঠিক আছে? অনেক মেনশন হয়ে গেছে, এখন আমরা শেয়ার করব ক্লাস, শুধু মেনশন অনেক হয়ে গেছে। ওকে, শেয়ার অ্যান্ড মেনশন রান আনিকা, ঠিক আছে? টি শার্ট পাঠায় দিব, সমস্যা নেই, এই সাবজেক্ট নাই আমার। ওকে ঠিক আছে। তো এখন দেখো আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম একটা এমসিকিউ নিতে হবে, সেটা যে কোনো অধ্যায় হতে পারে, যেহেতু আমি প্রথম থেকে শুরু করছি, সো প্রথম অধ্যায় নিয়েই বলি। মকবুল আহমেদ একজন ধার্মিক ব্যক্তি, তিনি এলাকার কিছু মুরব্বী লোকদের সাথে আলোচনা করে সাপাহার গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে এলাকার ছোট ছেলেমেয়েরা কোরআন তেলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসায়ালা শিক্ষা লাভ করে। এই প্রতিষ্ঠানের শিক্ষক ইকবাল আহমেদ ইমামতি ছাড়াও প্রয়োজনে রোগীদের হাসপাতালে নিয়ে যান এবং দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করেন। এখন কথা হচ্ছে ইসলাম শব্দের অর্থ কি? আমরা সকলেই জানি ইসলাম শব্দের অর্থ কি। একটু কমেন্টে দ্রুত আমি একটু দেখতে চাই যে কারা কারা একটু হলেও পড়াশোনা করে। আপু প্রথম পত্র সিকিউ লিখতে পারি, টেস্ট এক্সামে প্রথম পত্রে 86 পাইছিলাম, ওয়াও দারুণ। আর ক্লাসের মধ্যে সবার থেকে বেশি আমি পাইছি। আচ্ছা আপু সেকেন্ড পেটে মাত্র 72 পাইছি, স্বাভাবিক।
আচ্ছা, শান্তি আনুগত্য করা, হ্যাঁ সুন্দর, আত্মসমর্পণ করা। কি এটা? নাবিয়া আফরিন। ওকে, আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। তো স্বাভাবিক দ্বিতীয় পত্রে আজকে তোমাদের যেই ধারণাগুলো আছে সব কিছু উল্টায় দিব, কোনো টেনশন নাই। সব কিছু কীভাবে গোছায় মাথার মধ্যে ঢুকে যাবে তুমি নিজেও চিন্তা করতে পারবো না। এই জন্য প্রথম পত্রে আমরা শুধু জাস্ট সৃজনশীল দেখা জাস্ট পার হয়ে যাবো এবং সাজেশন দিয়ে পার হয়ে যাবো, অত কিছু বুঝবো না, বোঝার দরকারও নাই, কারণ এটা এমনিতেই মাথা থাকে। আমরা দ্বিতীয় পত্রের যেখান থেকে সমস্যা হয় সেটাতেই ধরে আজকে আমরা সলভ করবো। সো এই ক্লাসটা মিস করা যাবে না ভাই, ঠিক আছে? হ্যাঁ সুন্দর, অনেকেই অ্যান্সার করেছো যে ইসলাম শব্দের অর্থ কি। ইসলাম শব্দের অর্থ আরবি শব্দ হচ্ছে, এটা একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা এবং শান্তির পথে চলা। তোমাদেরকে আরবি শব্দ এটা লেখার দরকার নাই, তোমরা জাস্ট সরাসরি উত্তর দিবা। 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার এত বড় হওয়ার দরকার নাই, যত ছোট পারবা দিবা, ঠিক আছে? খ নাম্বার কোশ্চেনটা কি ছিল? তোমরা এক আদমের সন্তান আর আদম মাটির তৈরি, ব্যাখ্যা করো। তো এটার আমরা ব্যাখ্যা যদি দিতে যাই তাহলে আমাদেরকে কিভাবে দিয়েছে দেখো। তোমরা এক আদমের সন্তান আর আদম মাটির তৈরি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তির মাধ্যমে আমাদের পরিচয় বর্ণনা করা হয়েছে। আমরা খ নাম্বার প্রশ্নতে কি করব? খ নাম্বার প্রশ্ন যেহেতু কত মার্কস বলো তো? 2 মার্কসের কোশ্চেন। আমরা কি করব? সর্বপ্রথম এক কথায় আনসারটা দিয়ে দিব, এক কথায় একটা জিনিস বুঝাই দিব, যাতে করে টিচাররা প্রথমে লাইনটা পড়ে তোমার প্রতি গুড ইমপ্রেশন তৈরি করে, ঠিক আছে? দেন আমরা কি করব? আমরা হচ্ছে পরবর্তীতে যে প্যারাটা করব সেটাতে একটু ছোটখাটো ব্যাখ্যা দিব, আমাদের কমপ্লিট। ভাই বিশ্বাস করো, এভাবে যদি তুমি লেখা আসো তোমাকে 2 মার্কস দিবেই দিবে। দেখো পরের প্যারাটাতে কি লেখা হয়েছে? পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। অতএব অতঃপর তার থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আর আদম আলাইহিস সালাম এর মিলনের মাধ্যমে পৃথিবীর সকল মানুষের সৃষ্টি হয়েছে। কাজে আমাদের উচিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকলে মিলেমিশে থাকা। তো এটাই হচ্ছে এটার ব্যাখ্যা। তো দেখো কত সুন্দর একটা ব্যাখ্যা, ঠিক আছে? তো এখন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই, আমাদের যেটা আসল শিখতে হবে সেই জিনিসে আমরা চলে যাব। সেটা হচ্ছে কি, অনুধাবন 2 মার্কস। হ্যাঁ, কোন সাবজেক্টের ক্লাস চলতেছে? এটা ইসলাম শিক্ষার ক্লাস চলতেছে ভাই। তোমার যদি ক্লাস থেকে থাকে অবশ্যই ক্লাসে জয়েন হয়ে যাও। এখন দেখো যে মকবুল আহমেদ একজন ধার্মিক ব্যক্তি, ঠিক আছে? মকবুল আহমেদের গড়ে তোলা প্রতিষ্ঠানটি কোন ধরনের? মকবুল আহমেদ কি গড়ে তুলেছিলেন? তিনি গড়ে তুলেছেন যেখানে তিনি সাপাহার, তিনি সেখানে এলাকায় ছোট ছেলে মেয়েদের কোরআন তেলাওয়াতের ও বিভিন্ন দোয়া মাসালার শিক্ষা লাভ করে। আচ্ছা, তিনি যেই প্রতিষ্ঠানে গড়ে তুলেছেন সেখানে বাচ্চা কাচ্চারা এই টাইপের বিষয়গুলো শিখে। এখন আমরা জানি যে আমাদের ইসলাম শিক্ষা বইয়ের ইসলাম শিক্ষা প্রথম পত্রের একমাত্র জায়গাটা আছে কোথায়? সেটা হচ্ছে মক্তবে, যেখান থেকে মানুষ শিখে। এখন আমরা ইসলাম শিক্ষা সবাই খাতায় লিখে নাও, নোট করে নাও। যারা যারা খাতা নিয়ে বসছো, যারা যারা না, সবাই খাতা নিয়ে বসবা অবশ্যই, কারণ তোমাদের এই 36 ঘন্টা ক্লাসে আমরা চাচ্ছি সবাই নোট করো। এইভাবে কিন্তু কেউ সুযোগ দিবে না ভাই, যেটা সত্যি কথা। এইভাবে কেউই সুযোগ দিবে না তোমাদেরকে এত সুন্দর করে প্রত্যেকটা সাবজেক্টের এভাবে সাজেশন। কে দিবে বলো? কেউই দিবে না। সো আমরা যেহেতু দিতেছি, তোমরা একটু সুন্দর করে সাজেশন মানে তুলে নাও। এই যে তোমরা এত এত হাজার হাজার স্টুডেন্ট ক্লাস করতেছো, তোমাদের যাতে পরীক্ষায় যাতে কখনোই মানে না হয়, কখনো ডিফেক্ট না পড়ে, ঠিক আছে? তো তোমরা কি করবা? একটু সাজেশনে লিখে নাও, ঠিক আছে? সাজেশনে লিখে নেওয়া, এবং কি এটাতে রিভিউ না দিলে কিন্তু টেস্ট এমনি এমনি বাসায় যাবে না। ওকে, তো কি করবা? খাতায় একটু লিখে নাও, খাতায় লিখে নাও যে এইটাই, যে মক্তব থেকে অবশ্যই কোশ্চেন আসবে। ওকে, আর আরেকটা জিনিস, আমরা যদি মক্তবের ক্ষেত্রে লিখি যে মক্তব হইতেছে ইনপুট করার জায়গা, ঠিক আছে? ইনপুট করার জায়গা এবং আউটপুট করার জায়গা। যেটা তুমি মক্তবে ইনপুট করছো সেটা আবার আউটপুট করার জায়গা হইতেছে মসজিদ। এখন কথা হইতেছে যে কিভাবে ইনপুট এবং আউটপুট হইলো? মক্তবে আমরা যাই শুধু শেখার জন্য, এবং মসজিদে যাই যেটা শিখছি সেটাই প্রদর্শন করার জন্য। তাহলে কি এটা ইনপুট এবং ওটা আউটপুট, তাই না? তো এটাই হচ্ছে মূলত মসজিদ এবং মক্তবের মধ্যে পার্থক্য। এভাবে কিন্তু পার্থক্য খ নাম্বার কোশ্চেনে আসে। সো তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। এখন আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে দেখো, আরে সকালবেলাও আমারে গুড নাইট দিতেছে। কে এটা? সাব্বির হোসাইন, বাহ কি ভালো।
আচ্ছা, এখন দেখো মকবুল হোসেনের গড়ে তোলার ধরন কোন ধরনের, এটা হচ্ছে মক্তব। ঠিক আছে, মক্তব থেকে মূলত এই কোশ্চেনটা করা হয়েছে। এখন দেখো আমরা কিভাবে কোশ্চেনের অ্যান্সারটা দিব। অ্যান্সারটা দিব এইভাবে, মকবুল আমাদের গড়ে তোলার প্রতিষ্ঠানটি এক ধরনের মক্তব। প্রথম কথায় আগে আমরা স্বীকারোক্তি দিব যে এইটা হচ্ছে ওখান থেকে আসছে, মানে এটা মক্তব থেকে কোশ্চেন হয়েছে। এরপরে দেখো বলবো যে মক্তব বলতে আমরা বুঝি এমন শিক্ষা কেন্দ্র, মানে পুরাটা এখানে মক্তব কি জিনিস সেটার ব্যাখ্যাটা এখানে আমরা দিব। সেটা হইতেছে মক্তব বলতে আমরা বুঝি এমন শিক্ষা কেন্দ্র যেখানে মুসলিম শিশুরা কোরআন শিক্ষা করে এবং বিভিন্ন দোয়া মাসালা শিক্ষা করে। মানে মক্তব সম্পর্কে আমরা যা জানি এবং এটার বর্ণনা জাস্ট এখানে দিয়েছি। এরপরে দেখো যে মক্তব বলার পরে কিন্তু আমরা আরো একটা স্টেপ করেছি, সেটা হচ্ছে সর্বশেষ বলা যায় মক্তব হচ্ছে শিক্ষার প্রারম্ভিক স্তর, সেখানে শিশুর ধর্মীয় ও নৈতিক শিক্ষা লাভ করে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত হয়। তারপরে আমরা কি করলাম, একটা প্যারা, দুইটা প্যারা এবং তিনটা প্যারা, এই তিনটা প্যারার মাধ্যমে আমরা প্রশ্ন শেষ করেছি। এবং গ নাম্বারে ভাই তিনটা প্যারা না লিখলে বিশ্বাস করো তোমাকে জীবনেও 3 দিবে না। আমার থেকে লিখে নাও, তুমি যত বড়ই কোশ্চেন লেখো, তিনটা প্যারা না লিখলে তোমাকে জীবনেও 3 মার্কস দিবে না। ঠিক আছে, তো কি করবো, আমরা 3টা প্যারা করে লেখার চেষ্টা করবো। আর বুদ্ধিমানরা কিন্তু একবার বললেই বোঝা যায়। ঠিক আছে, তাদের কিন্তু বারবার কিন্তু বলতে হয় না। সো আমি মনে করি যারা ইসলাম শিক্ষা সাবজেক্টটা নাই, আল্লাহ ওদের মাথায় এমনিতেই বুদ্ধি দিয়ে দেয়। সো আমার সামনে যাদেরকে আমি দেখতে পাচ্ছি আমার ইসলাম শিক্ষা স্টুডেন্টরা, আল্লাহ ওদেরকে অনেক বুদ্ধি দিয়েছে, একবার বলছে ওরা বুঝে গেছে, তাই না? তো চলো আমরা নেক্সট ইয়েতে চলে যাই। এবার আমরা ঘ নাম্বার কোশ্চেন যদি দেখি, ঘ নাম্বারটা দেখো, উদ্দীপকে জনাব ইকবাল আহমেদের কর্মকাণ্ডের সামাজিক প্রভাব বিশ্লেষণ করো। উদ্দীপকে জনাব ইকবাল আহমেদের কর্মকাণ্ডে তিনি যে কর্মকাণ্ডটা এখানে প্রদর্শন করেছেন সেই কর্মকাণ্ডটা দেখি। যে আমরা এক কথায় প্রথমে সেটা স্বীকারোক্তি দিব যে ইকবাল আহমেদ ইমাম ও মক্তবের শিক্ষক। তিনি এসব দায়িত্ব পালন করার পাশাপাশি রোগীদের হাসপাতালে নিয়ে যান এবং দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করেন। তার উক্ত কর্মকাণ্ডের সামাজিক প্রভাব অপরিসীম। ইকবাল আহমেদ তার কর্মকাণ্ডের সামাজিক দায়িত্ব পালন করেন। তিনি ইমাম হওয়ার স্থায়িত্ব, জনগণের সৎ কাজের আদেশ দেন। তার যে কর্মকাণ্ডগুলা যেখান থেকে আমরা উদ্দীপক থেকে পাই সেগুলো আমরা এখানে বর্ণনা করেছি এবং তার ভালো কাজগুলার এখানে বর্ণনা করেছি। বর্ণনা করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে দেখো যে আরেকটা পার্ট করেছি যেখানে আমরা এটার সাথে উদ্দীপকের সাথে ভালো যে কাজগুলো সেটা রিলেটেড করেছি। যেমন দুর্যোগ আমাদের মারাত্মক ক্ষতিকর, দুর্যোগের ক্ষতি হতে কিভাবে নিজেদেরকে রক্ষা করবো, তার দুর্যোগের পরবর্তী সময়ে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই জন্য তিনি জনগণকে সচেতন করেন, যা মানবিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। এছাড়াও তিনি রোগীকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন, এটা মানবিক কাজ। কর্মমুখর ও পৃথিবীতে আমরা সবাই ব্যস্ত, কেউ কারো খোঁজ রাখতে পারি না, এমনকি প্রতিকূল অবস্থাতে ইকবাল আহমেদ এসব কাজ সামাজিক, মানবিক এবং কর্মকাণ্ডের উজ্জীবিত করবে। আমাদের প্রশ্নের আনসার শেষ। আমাদের তাহলে কি করতে হবে, প্রত্যেকটা মার্কসের জন্য একটা করে প্যারা লাগবে। ঠিক আছে, যেহেতু ক নাম্বারের 1 নাম্বারের মানে অ্যান্সার করতে হয়, সো এটাতে এত বেশি প্যারা দেওয়ার দরকার নেই। কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অন্যান্য প্রশ্নের কিন্তু অবশ্যই প্যারা করে লিখতে হবে। প্যারা মানে বুঝতে পারছো, এই প্যারা মানে তোমার ওই কষ্ট প্যারা না, এই প্যারা মানে হইতেছে ছোট ছোট স্টেপ করে লেখা। ওকে, তো এখন দেখো যে আমাদের ইসলাম শিক্ষায় আরো একটা জিনিস আজকে আমরা শিখবো, সেটা হইতেছে যে আমাদের আয়াত নিয়ে সমস্যা হয়। কি নিয়ে সমস্যা হয়, আয়াত নিয়ে সমস্যা হয়। আমাদের অনেক মানে আয়াতটা আসলে কিভাবে লেখা উচিত। ঠিক আছে, পানি জল তো কথা হইতেছে যে ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস, সংস্কৃত দুইটা সাবজেক্টই আছে। আচ্ছা, খুব ভালো। আরাফাত ইসলাম, হ্যাঁ আমি আসলে তাই ভাবতেছি যে বনি ভাইয়া ইসলাম শিক্ষা ক্লাসটা এমন সময় দিছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত যে প্রতিদিন সকালবেলা আমাদের ধর্ম নিয়ে জ্ঞান অর্জন করা বা হচ্ছে ধর্ম নিয়ে আলোচনা করা, যাতে করে মনের মধ্যে সারাটা দিনের জন্য একটা শান্তি সৃষ্টি হয়। তো এমন একটা সুন্দর সময় ক্লাস দিছে যে আমরা ফজরের নামাজ পড়ে সরাসরি ক্লাসে আসতে পারবো। অবশ্যই এর আগে যাদের ভূগোল ক্লাস ছিল তাদের কথা বলছি না, কারণ তারা অনেক কষ্ট করে 2 ঘন্টা ক্লাস করছে, এখন আবার আমার ক্লাসে অ্যাক্টিভ আছে, তো তাদের কথা আলাদা, তারা আসলে অনেক ধৈর্যশীল, আমি এটা বলবো। আর আরেকটা জিনিস যে এমন একটা সুন্দর সময়ে ক্লাস হচ্ছে, এটা আসলে অন্যরকম, আল্লাহর রহমত ছাড়া কিছুই না।
আচ্ছা, এখন কথা হইতেছে যে ইসলাম শিক্ষার মধ্যে ইসলাম শিক্ষার প্রত্যেকটা সাবজেক্ট লেখার সৃজনশীল লেখার কিন্তু আলাদা আলাদা ধরন আছে। তুমি যদি ইসলাম শিক্ষা লিখতে গেলে কিন্তু তুমি যত আয়াত উল্লেখ করবা তত বেশি ভালো মার্কস পাবা, এবং তুমি যখন করতে যাবা, ইতিহাস লিখতে যাবা, তখন তুমি যত সাল উল্লেখ করবা, বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করবা, অত বেশি ভালো মার্কস পাবা। এবং তোমার হচ্ছে এক একটা সাবজেক্টের সিস্টেম এক এক রকম। যেমন ভূগোলে যদি তুমি বেশি ছবি দাও, তাদেরকে যদি বোঝাও যে তুমি ছবি সম্পর্কে ভালো আইডিয়া রাখো, টিচারকে যদি গুড ইমপ্রেশন তৈরি করতে পারো, তুমি ভালো মার্কস পাবা। অর্থনীতিতে তুমি যত বেশি অঙ্ক করবা তত বেশি মার্কস পাবা। এরপর হচ্ছে এক একটা সাবজেক্টের এক এক সিস্টেম, ঠিক আছে? তোমার যে 4টা সাবজেক্ট আছে সেই রকম 4টা সাবজেক্টের টিচারের কাছ থেকে শুনে নিবা। এখন যেহেতু তুমি আমার কাছে আসছো, তো আমি বলে দিচ্ছি যে ইসলাম শিক্ষায় সবচেয়ে ভালো মার্কস পাওয়া যায় তুমি সেখানে যদি আয়াত উল্লেখ করো। এখন সমস্যা হইতেছে, আপু আমার তো ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা না, আমি তো আরবি লিখতে পারি না, তাহলে কি আমি আয়াত লিখতে পারবো না? মাস্ট বি পারবা। আয়াত লেখাটা কঠিন কিছু না, কিন্তু জাস্ট কি করতে হবে, একটু সচেতন হইতে হবে। কিভাবে সচেতন হইতে হবে আপু এখন দেখায় দেবে, নো টেনশন, ঠিক আছে? তো চলো আমরা চলে যাই যে আজকে আমরা আয়াত কিভাবে কি সুন্দর করে লিখবো। ঠিক আছে, তো চলো শেয়ার করো ভাই, আমি ক্লাসে আরো স্টুডেন্ট দেখতে চাই, কারণ আমি যে লেকচারগুলো দিতেছি এগুলা কিন্তু যেই সেই দিবে না, ঠিক আছে? তোমাদেরকে পেইড ব্যাচে ভর্তি হয়ে তারপরে তোমাদেরকে এগুলো জানতে হবে, কিন্তু বনি ভাই যে ব্যবস্থা করে দিছে তোমাদের জন্য, এটা শেয়ার করে দাও, ঠিক আছে? অনেক উপকার হবে সবার জন্যই। আচ্ছা, কেউ বলে নাই, তবে অনেক মনে করি আরবি প্লাস অর্থ লিখলে প্রেজেন্টেশন ভালো হয়। আচ্ছা, তাছাড়া গাইডে আরবি আয়াত লেখা থাকে। প্রেজেন্টেশন ভালোর জন্য না, এটা হইতেছে তোমার একটা স্মার্টনেস, ঠিক আছে? আয়াত লেখাটা স্মার্টনেস। অনেকে হচ্ছে যে যারা একবারের জন্য ইসলাম শিক্ষা বইটা খুলে দেখে না, তাদের জন্য এটা মনে করো যে একটা অভিশাপের মতো দাঁড়ায়, ঠিক আছে? তারা শুধু প্যারা প্যারা করে লেখা যায়, তারা আয়াত দেয় না, কিছু দেয় না। ইভেন মাঝে মধ্যে কিন্তু আরবি থেকেও কোশ্চেন আসে, আমি সেটা নিয়েও আলোচনা করব, নো টেনশন। আস্তে আস্তে সব গিট খোলা হবে, আস্তে আস্তে কি করা হবে, সব গিট খোলা হবে, নো টেনশন। প্রত্যেকটা অধ্যায়ের আমি আজকে সাজেশন দিব, দেখি শেষ পর্যন্ত কতজন থাকে। এবং যারা দ্বিতীয় পদে থাকতেছে তারা আজকে অনেক সুন্দর একটা সাজেশন পাবে, এতটুকু বলতে পারি। আমি এত সুন্দর করে স্লাইডটা বানাইছি, তোমরা জাস্ট কল্পনাও করতে পারবে না। আর যত পারবা স্ক্রিনশট নিবা, ঠিক আছে? কারণ পেইড ব্যাচের স্টুডেন্টদেরকেই শুধু এই স্লাইডটা দেওয়া হবে, যারা পেইড ব্যাচের নাই তারা কিন্তু পাবে না। আর তোমরা যদি চাও যে আসলে আরো ভালো মতো আমাদের মাথায় থাকুক, বিভিন্ন জিনিস ঢুকুক, তাহলে আমরা পেইড ব্যাচে ভর্তি, তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও। কারণ ভর্তি যদি হইতেই হয়, ভাই তুমি নিয়ে ভর্তি হও না, হচ্ছে ছাড় নিয়ে ভর্তি হও, 10% ছাড়, 50% ছাড়, মোট 60% ছাড় নিয়ে তুমি ভর্তি হও না, সমস্যা কোথায়, তাই না? তো চলো আমরা শুরু করি। আরবি লিখতে পারি, তোমার জন্য আল্লাহ অনেক করেছেন, রহমত দিয়েছেন তোমাকে যে তুমি আরবি লিখতে পারো। আমি টুকটাক পারি, দেখে পারি, না দেখে পারি না। আচ্ছা চলো আমরা চলে যাই আমাদের ইয়েতে, অনেক গল্প হয়েছে। এখন দেখো মক্তব শব্দের অর্থ কি, আমরা সবাই জানি লেখার স্থান। অনেক স্টুডেন্টদের দেখেছি যে তারা লিখেছে ইসলাম শিক্ষা তাওহীদ ভিত্তিক। এটা আমাদের খ নাম্বারের ব্যাখ্যা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই, সমগ্র সৃষ্টির স্রষ্টা, পালনকর্তা, মালিক, রাজাধিরাজ, শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা, সর্বভৌমত্বের অধিপতি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। বিশ্বমানব তার বান্দা বা দাস। কি হয় যে কর্তৃত্ব এবং সর্বভৌম একমাত্র তার জন্যই নির্দিষ্ট। এখন দেখো এখানে জাস্ট ব্যাখ্যা দিয়েছে, প্রত্যেকে তারই নির্দেশাধীনে থাকতে হয়, তার সামনে মাথা নত করতে হয়, এটাই হচ্ছে তাওহীদ। এই তাওহীদে বা আল্লাহর একাত্মবাদের কেন্দ্র করে ইসলাম শিক্ষা আবর্তিত হয়। এর শিক্ষা একমাত্র আল্লাহ তাআলাকে স্রষ্টা বা উপাস্য হিসাবে বিশ্বাস বা স্বীকার করা হয়। এই জন্য ইসলাম শিক্ষা স্বয়ংসম্পূর্ণভাবে আল্লাহ তাআলার একাত্মবাদের প্রত্যয় ভিত্তিকে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়। আল্লাহকে বাদ দিয়ে ইসলাম শিক্ষা কল্পনাও করা যায় না, মহান আল্লাহ তাআলা বলেন। আচ্ছা এখানে আমাদের কিছু প্রিন্ট মিস্টেক হয়েছে, প্রিন্ট মিস্টেক না, যখন স্লাইডে তুলতে হয় তখন একটু নড়াচড়া হয়েছে। এখন কথা হইতেছে নড়াচড়া হলে তো আপু আছে ঠিক করে দেওয়ার জন্য, তাই না? তা আমি এখানে বুঝাই দিতেছি, তোমরা জাস্ট দেখবা। সেটা হইতেছে দেখো যে আমরা এইভাবে কিন্তু কোশ্চেন লিখে আসছি, প্রথমে আমরা এক কথায় কিন্তু এখানে একটা অ্যান্সার দিয়েছি, এরপর আমরা প্যারা প্যারা করে লিখতেছি। এখন আমাদের খ নম্বরে যদি 2টা প্যারা লিখতে হবে, একটা প্যারা অলরেডি লিখে ফেলছি এবং আরেকটা প্যারা আমরা লিখতেছি। লেখার পরে আমরা যদি এখন মনে করলাম যে আমার কিছু আয়াত মনে আছে, আমি তাহলে এখন এই আয়াতগুলো লিখবো। আমি আরবি জানি না, সমস্যা নাই, আমি বাংলাতে লিখলাম মহান আল্লাহ তাআলা বলেন। লেখার পরে ঠিক বলেনের
ঠিক বলেনের নিচ থেকে, ঠিক আছে, বলেনের মহান আল্লাহ তাআলা বলেন, এর বলেনের নিচ থেকে লিখবো সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ তাআলা, তারপরে দিব সূরা আহকাফ আয়াত নাম্বার 23 দিয়ে এখানে শেষ করব। যদি আমাদের এখানে লেখাটা শেষ না হয়, আমরা ঠিক যে সমস্ত লিখছি সমস্ত নিচ থেকে আবার পরের জায়গাটুকু, পরের অংশটুকু লিখবো, লিখে আমরা উদ্ধৃত চিহ্ন দিয়ে, এই যে উদ্ধৃত চিহ্ন দিয়ে এইটাকে একদম ক্লোজ করে দিব, দেন আমাদের শেষ। এইভাবে যদি আমরা লিখি তাহলে খাতার পাতাটা উল্টানোর সাথে সাথেই টিচার কিন্তু দেখতে পাবে যে এই বাচ্চাটা আসলে আয়াত লিখছে। এবং আয়াত লেখার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আল্লাহ তাআলা বলেছেন এবং তিনি আরো বলেন, এভাবে যে আয়াতগুলো লিখেছি লেখার সাথে সাথে কিন্তু এখান থেকে শুরু করতে পারতাম। এইসব কারণে ইসলাম শিক্ষাকে তাওহীদ ভিত্তিক শিক্ষা বলা হয়। আমি কিন্তু এখান থেকে শুরু করতে পারতাম, কিন্তু করিনি। তার কারণ হইতেছে আমি টিচারকে বুঝাইতে চাচ্ছি যে আমি এখানে একটা আয়াত লিখছি, আপনি দেখেন, আমি জানি অনেক কিছু, আপনি দেখেন, আপনি ফুল মার্কস দিয়ে তারপরে যাবেন, ঠিক আছে। তোমাদের টিচারদের সাথে কানেকশন করার একমাত্র উপায় হইতেছে যে টিচারদের লেখার মাধ্যমে তোমার হচ্ছে স্মার্টনেস ওখানে ফুটাই তোলা, ঠিক আছে। আবার ওভার স্মার্ট হয়েও না, কোনো কিছুতে ওভার স্মার্ট ভালো না। তো কি করবা তোমরা একটাই কাজ করবা, সেটা তোমার লেখার মাধ্যমে বুঝাবা। এখন বুঝাবা কিভাবে? বুঝাতে হবে এইভাবে যে আমার সিস্টেমটা হচ্ছে এরকম, এইভাবে আমি লিখেছি, ঠিক আছে। তো এটার নিচে থেকে যেহেতু লিখেছি, তার মানে এই কোশ্চেনটা একটা কোশ্চেন, সো আমার হচ্ছে এখানে আয়াত দেওয়া আছে, মানে আমি এই সম্পর্কে ভালো জানি। সো টিচার এটা দেখে ভালো মনে করে 2 দিয়ে চলে যাবে, 0.5% মার্কসও কাটবে না ভাই, বিশ্বাস করো, এভাবে লেখা উচিত। ফ্রেন্ড লিস্টে আমি ছাড়া কারো ইসলাম শিক্ষা নাই, কোনো ব্যাপার নাই, তারপরও শেয়ার করে দাও। কমা দেওয়া লাগবে আপু, সেকেন্ড পেপারের কিছু বুঝি না, আজকে বুঝাই যাবে ভাইয়া, কোনো টেনশন নাই। ভাইয়া তো না, আপু আয়াতগুলো কালার পেন দিয়ে লেখা যাবে না, কোনো পরীক্ষাতেই অন্য কোনো কালার ইউজ করবা না। কে এটা? কোনো মেয়ে মানুষ হইতে পারে না, এগুলো মেয়ে মানুষ না, ছেলে মানুষ দেখতেছি। আয়াতগুলা কখনোই হচ্ছে অন্য কোনো কালার পেন দিয়ে লিখবা না, ইভেন মার্জিনও টানবা না অন্য কোনো কালার পেন দিয়া। এটা অনেকেই করে, কিন্তু করবা না, কারণ এই জিনিসটা অনেক টিচার ভালো হিসাবে নেয় না। ওকে, আমাদের কলেজে তো ইসলাম শিক্ষা ছিল না। আচ্ছা, তুমি কালো কালার পেন দিয়েই তুমি ভালো মতো সুন্দর করে লিখতে পারো, ঠিক আছে। আর ইসলাম শিক্ষা যেহেতু আমাদের জ্ঞান যথেষ্ট আল্লাহ দিয়েছেন, এ নিয়ে কোনো টেনশন করতে হবে না, আল্লাহ এমনি পার করে দিবে। ওকে, এখন আমরা সাজেশন দিব। কার কার সাজেশন লাগবে বলো, কার কার সাজেশন লাগবে এই অধ্যায় নিয়ে? আচ্ছা, মেয়েদের একটা ভুল কি জানো, এরা হাতের লেখা সুন্দর করতে চায়, ছবি আঁকালে সেটাও সুন্দর করতে চায়, এত কিছু সুন্দর করার নকশা করতে যায় সময়টা খায়া ফেলা দেয়, এগুলা করা ঠিক না, ঠিক আছে। ছেলেরাও তো পরীক্ষা দেয়, ওরাও তো মনে করে যে 100-তে 90 পায়, অনেক আছে, তারা কি ভালো করে লেখে না? ওরা তো এত ফুলটু লাগায় না। তোমাদের এত কালার পেন কেন ইউজ করতে হবে? আমি এবার হচ্ছে পরীক্ষা দিতে গেছি মাত্র একটা পেন নিয়ে, ঠিক আছে, ওই পেন শেষ হয়ে গেছে, সাইডের কারো কাছ থেকে নিয়ে লিখতে হয়েছে। সো এই জিনিসগুলা একটু মাথায় রাখো, এত বেশি প্যারা খাওয়ার দরকার নেই। ওকে, তোমার মাইন্ড ফ্রেশ থাকলে তোমার পরীক্ষা এমনিতেই ভালো হবে, এত কালার পেন ইউজ করার দরকার নেই, ফুল আঁকার দরকার নেই। অনেকে আবার কি করে, মনে করো যে খ নাম্বার প্রশ্নের উত্তর, খ নাম্বার প্রশ্নের উত্তর, এই যে ঢেউ মারা শুরু করবে, এই যে ঢেউ, কারো আবার একটা দাগ দেওয়া হয় না, তারা আবার ডবল দাগ মারে, কারো কারো আবার ইচ্ছা হইলে এখানে আবার ফুলও আঁকে, এভাবে ফুলও আঁকে, ঠিক আছে। কেউ কেউ আবার কি করে, এভাবে টান দিয়া এখানে আবার শূন্য দেয়, দিয়ে আবার এইভাবে টান দেয়। কি ভাই এগুলা? আমার একটা নর্মালি প্রশ্ন লিখতে গেছি, আমি জাস্ট এইভাবে একটা টান মারছি, শেষ, এখানে খতম। আর আমি শুরু করলাম এখান থেকে এইভাবে লেখা। আমার মনে করো যে এত নকশা করতে হবে কেন? এগুলো নকশা করে টিচারদের মন পাওয়া যায় না, ওটা ভুল ধারণা। আচ্ছা, আমরা হচ্ছে এখন সাজেশন দিব, সাজেশনটা একটু কষ্ট করে খাতায় লিখে নাও। এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের 1 নাম্বার সাজেশন হইতেছে মক্তব।
মক্তব থেকে ওদের থেকে যদি একটা কোশ্চেন করে ওই একটা কোশ্চেনই মক্তব থেকে আসবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি আগেই সরি বলে নিতেছি, কারণ আমার আই মিন তোমাদের আবুর হাতের লেখা ভালো না, একটু কষ্ট করে বুঝে নিবা, ঠিক আছে। আপু আয়াত কি বাংলায় লিখবো নাকি আরবিতে? তোমার যদি তুমি ব্যাকগ্রাউন্ড এরকম হয় তুমি মাদ্রাসার স্টুডেন্ট, অথবা তোমার যদি মনে হয় যে আমি আরবি লিখতে পারবো, তুমি অবশ্যই আরবিতে লিখবা, এবং সেটা দ্রুত দ্রুত যদি না লিখতে পারো বাংলাতেই লিখবা ভাই। তোমাকে কেউ মাথার দিব্যি দেয় নাই যে তোমাকে হচ্ছে ইয়েতেই লিখতে হবে, কি বলে, আরবিতেই লিখতে হবে, কেউ বলে নাই বাংলাতে লিখলেও ভালো মার্কস পাওয়া যায়। ওকে, এসব করি না আপু। আচ্ছা দেখবো নি খাতায় কি করো। ডিজাইন করলে মার্কস বেশি দেয় মেয়েদের আপু, কে বলেছে? আরাফাত ইসলাম। মেয়েদের লিয়ে মজা লাও বেটা। আয়শা নীলা, এই তুমি আমার ভিতরের নাম জানলা কিভাবে রে? আচ্ছা চলো আমরা চলে যাই পরবর্তী অধ্যায়ে। আমাদের সময় বেশি নাই, সেকেন্ড পেপার আমরা ঠাইসা পড়বো আজকে। সময় কত গেল রে? হায় আল্লাহ, 30 মিনিট চলে গেছে একটা অধ্যায় পড়াইতেই। এই জন্যে আমার কিছু হলো না। ওকে, দ্বিতীয় পত্র আমরা আর কিছু দেখবো না, জাস্ট আমরা শুধু সাজেশন দিব, একটা করে সাজেশন দেখবো, পার হয়ে চলে যাবো, ঠিক আছে, আর লেট নাই। ওকে দেখো, আমাদের কিন্তু অলরেডি কিভাবে আয়াত লিখবো, কিভাবে পরীক্ষাতে হচ্ছে সৃজনশীল লিখবো, সবকিছু কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমরা টাইমে চলে যাবো। ওকে দেখো, দ্রুত দেখো, মানুষ যে স্থানে জন্মগ্রহণ করেছে সেই স্থানে আলো বাতাস পেয়ে বেঁচে আছে, সেই দেশের ফসল খেয়ে সে পুষ্টি যোগাচ্ছে, সে দেশকে প্রাণ দিয়ে ভালোবাসার প্রত্যেকটি কর্তব্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার জন্য প্রত্যেকের উপর আবশ্যক তারা, আর দেশের বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টিকারীদের সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ানো উচিত। দেশপ্রেম শব্দের অর্থ কি? দেশপ্রেম আরবি কি? দেশপ্রেম শব্দের আরবি শব্দ কি বলতো? কে বলতে পারবে? দেশপ্রেম শব্দের আরবি শব্দ হচ্ছে হুব্বুল ওয়াতান, ঠিক আছে, এটা একটু কষ্ট করে মুখস্থ করে নিবা। এরপর হইতেছে মাতৃভূমি বলতে কি বুঝো? মাতৃভূমি বলতে কি বোঝানো হয়? দেখো এখানে আমি কিন্তু দুইটা স্টেপ করেছি, প্রত্যেকটা মার্কসের জন্য একটা করে স্টেপ বরাদ্দ, প্রত্যেকটা মার্কসের জন্য একটু কষ্ট করে লিখে নাও, একটু কষ্ট করে লিখে নিবা। এইটা যারা সাজেশন যারা হচ্ছে করো, সাজেশন লিখতেছো, তারা লিখে নাও এইটাই, যে হচ্ছে স্টার চিহ্ন দিয়ে প্রত্যেকটা মার্কসের জন্য একটা স্টেপ বা প্যারা বরাদ্দ হইল, বরাদ্দ, ঠিক আছে। তো এইটা একটু সুন্দর করে লিখে নাও যে প্রত্যেকটা মার্কসের জন্য একটা করে প্যারা বরাদ্দ। আমার খ নাম্বারে দুই মার্কস যেহেতু, সেহেতু আমার 2টা প্যারা বরাদ্দ, ঠিক আছে, এবং এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখন দেখো, মাতৃভূমি বলতে বুঝাই এই দেশকে বুঝি যে দেশে আমরা জন্মেছি, যেখানে আমরা বড় হয়েছি, এই স্থানে আলো বাতাস পেয়ে আমরা বেঁচে আছি। এক কথায় আমরা মাতৃভূমি সম্পর্কে প্রথম একটা আইডিয়া দিলাম। এরপরে ব্যাখ্যাতে চলে যাই, যে দেশের ফসল, খাদ্য, পানি আমাদের দেহের পুষ্টি যোগাচ্ছে এমন স্থানকে মাতৃভূমি বা জন্মভূমি বলি। এই স্থানের জন্য মায়া ও মমতা আমাদের অন্তর থেকে উচ্চারিত হয়। এরপর দেখো গ নাম্বার প্রশ্ন কি বলেছে? উদ্দীপকের নির্দেশিত বিষয়টি হাদিসের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকের নির্দেশিত বিষয়টি হাদিসের আলোকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, হাদিসের আলোকে যদি ব্যাখ্যা করি তাহলে আমাদের এখানে কি পাই? আমরা দেশপ্রেম নিয়ে পাবো বিভিন্ন কথা, তাই না, যে এখানে আমাদের মূলত দেশপ্রেম বোঝানো হয়েছে। তো আমাদের কি করতে হবে? দেশপ্রেম নিয়ে যে হাদিসগুলো আছে, তোমরা খুব ভালো করে জানো না, এখন আমি বলে দিতেছি। সেটা হইতেছে আমার পেইড বেচের যারা স্টুডেন্ট আছে ওদেরকে কিন্তু আমি আলাদা করে হচ্ছে
এখনো দেওয়া হয়নি কিন্তু দিয়ে দেওয়া হবে অতি দ্রুত। সেটা হইতেছে যে বিভিন্ন আয়াতের, ঠিক আছে, বিভিন্ন আয়াতের মানে কোন টপিক থেকে কোশ্চেন আসলে সেখানে তুমি এই আয়াতগুলো ইউজ করতে পারবা। এভাবে আলাদা 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 করে কিন্তু আমি পিডিএফ ওদেরকে দিয়ে থাকি। আগের বছরও দিয়েছিলাম, এই বছরও দিয়ে দিব। যেহেতু মনে করো যে শুরুতেই দিয়ে দেওয়া মানে যদি দিয়ে দেওয়া হয়ে যায় তাহলে তারা কেউ পড়বে না এবং ওই পিডিএফের কথা ভুলে যাবে। এই জন্য এখনো দেওয়া হয় নাই এবং সময় বুঝে আমি জানি কখন দিতে হবে, সো আমি তাদেরকে দিয়ে দিই। সো তোমরা কি করবা, যারা যারা এখনো পেইড ব্যাচে ভর্তি হও নাই ওদের দ্রুত ভর্তি হয়ে যাও। অন্তত পক্ষে এই ধরনের ছোট ছোট সাজেশনগুলো যেগুলো তোমার পরীক্ষাতে মানে খুঁটিনাটি বিষয়গুলো পেয়ে মনে করো পরীক্ষাতে তুমি ভালো করবা, এই জিনিসগুলোও কিন্তু পাওয়ার দরকার আছে। সো দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, ফারজানার কমেন্ট আমি দেখি না কেন বাবা, তুমি কি কমেন্ট করেছো? আমি দেখি নাই, সত্যিই দেখি নাই, হয়তো বা পার হয়ে গেছে। আচ্ছা, আমার হাতের লেখা স্লো। প্রথম প্রশ্ন হাতের লেখা সুন্দর করে লিখতে গিয়ে 1 ঘন্টা লাগে, শেষে 5 মিনিটে একটা প্রশ্ন লিখি। আচ্ছা শোনো, তুমি কোশ্চেন পাওয়ার সাথে সাথে ভাববা যে এই বুঝি স্যার খাতা কেটে নিল, এই বুঝি খাতা কেটে নিল, এই বুঝি খাতা কেটে নিল, তাহলে তোমার কোশ্চেন এমনিতে মানে দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? আর সবসময় চেষ্টা করবা একটা সৃজনশীলের জন্য 20 মিনিটের বেশি না নেওয়ার। 20 মিনিটের বেশি যারা সৃজনশীলের নেয় একটা কোশ্চেন লেখার জন্য, তাদের কোনোদিনও ওই মনে করো যে সারা জীবন সময় দিয়েও সে পরীক্ষার কোশ্চেন কমপ্লিট করে আসতে পারবে না। আচ্ছা, মনে শান্তি পাইছে কি? এটা ফারজানা সকাল সকাল মনে শান্তি পাইছে, আসলে খুব ভালো বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার স্টুডেন্ট সংখ্যা কমে গেছে, এটা আসলে আমার ভালো লাগছে না। এত কিছু রেডি করার পর যদি স্টুডেন্ট সংখ্যা কমে যায় খুব ভালো মানে খুব ভালো ফিলিংস হয় না, ঠিক আছে? একটু দ্রুত শেয়ার করো তো, বুঝতেছি না। ম্যাম, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রে ভালো মার্কস পাওয়ার উপায় কি? আজ বলে দিব। ইসলাম শিক্ষার দ্বিতীয় হাদিসগুলা কি আরবি সহ মুখস্থ করতে হবে? ওটাও বলে দিব। দ্বিতীয় পত্র একটা ঝাক্কাস ক্লাস হবে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা সৃজনশীল আছে, সেই সৃজনশীলটা আমরা অতি দ্রুত দেখবো। আচ্ছা, ক নাম্বার খ নাম্বার প্রশ্নটা দেখি আগে। পিতার উপর নবজাতকের হক হচ্ছে সুন্দর নাম রাখা, এটি কার বাণী? এটা কার বাণী বলো তো? এটা আমি অতি দ্রুত অ্যান্সার দেখতে চাই। এটা কার বাণী? না পারলে সেটাও বলবা, ঠিক আছে? এখন দেখো জাতিসংঘের শিশু অধিকার সনদ সম্পর্কে কি জানো? জাতিসংঘের শিশু অধিকার সম্পর্কে কি জানো? দেখো আগে কিন্তু একটা স্টেপে শিশু অধিকারটা কি সেটা বলা হয়েছে, তারপর এটার ব্যাখ্যা করা হয়েছে। তো শিশু অধিকার থেকে কোশ্চেন আসতে পারে, তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিবা। এখন দেখো আমরা যদি উদ্দীপকটা করি, মানব সমাজে একটি বড় অংশ হচ্ছে শিশু। আজকে যে শিশু সে আগামী দিনের সম্পদ, দ্বন্দ্ব আঘাতময় এবং এই বিশ্বের শিশুদের নিরাপদে বেড়ে ওঠা তাদের বিকাশে প্রয়োজন। আচ্ছা, শিশু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবার দেখো ইসলামের দৃষ্টিতে উদ্দীপকের উল্লেখিত বিষয়টি ব্যাখ্যা করো। ইসলাম শিশুদের অধিকার নিয়ে মূলত এখানে কথা বলা হয়েছে। তোমরা কি করবে? শিশুদের অধিকার নিয়ে যা জানো সেখানে আমাদের কি করতে হবে? প্রথমে আগে স্বীকারোক্তি দিতে হবে যে উদ্দীপকের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে উদ্দীপকের উল্লেখিত বিষয়টি হচ্ছে শিশুদের অধিকার। তারপর শিশুদের অধিকার নিয়ে কিছু একটা লিখলো, তারপর উদ্দীপকের সাথে মিলাই দিলাম, শেষ। উদ্দীপকে যে অধিকার সম্পর্কে উল্লেখ করা হয়েছে তা বাংলাদেশের সংবিধানে সম্পর্কে বলা হয়েছে। যেমন শিশুদের অধিকার নিয়ে কিন্তু বাংলাদেশের সংবিধানে যা যা বলা হয়েছে সেটা তোমরা ব্যাখ্যা করবা এবং উদ্দীপকের সাথে একটা রিলেট করবা, তারপর নিচে একটা স্বীকারোক্তি দেবা, কোশ্চেনের অ্যান্সার, শেষ। এবার আমরা চলে যাই সাজেশনে। আমরা দ্বিতীয় অধ্যায় সাজেশন কার কার লাগবে? সাজেশন দিতেছি, দেখো। দ্বিতীয় অধ্যায়ে সাজেশনের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে যে হালাল উপার্জন। কি? হালাল উপার্জন। একটু কষ্ট করে লিখে নাও, হালাল উপার্জন। উপার্জন, হালাল উপার্জন হচ্ছে প্রথম
আর হালাল উপার্জন থেকে ভাই হালাল উপার্জনের সাইডে তোমরা 7টা স্টার দিতে পারো, কারণ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা জায়গা থেকে হালাল উপার্জনের উপরে একটা করে সৃজনশীল মাস্ট বি পাবা। এবং হালাল উপার্জনের আয়াতগুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো, হালাল উপার্জন বের কইরা ওখানে যেই কয়টা আয়াত পাইতেছো আয়াতগুলো জাস্ট একটু পড়ে নিবা, দেখবা যে ওখান থেকে তুমি আয়াতগুলো ইউজ করতে পারতেছো। সো আমার আয়াতের পিডিএফ এর অপেক্ষায় থাকতে হবে না, তোমরা নিজেদের ভাগ্য নিজে তৈরি করবা, ঠিক আছে? তো এখন কাহিনী হইতেছে যে এখানে হালাল উপার্জন থেকে আসার সম্ভাবনা এত বেশি, তোমরা কি করবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যতগুলো হালাল উপার্জন আছে সবগুলো পড়ে ফেলবে এবং যেখান থেকে কোশ্চেন আসুক তা লিখে ফেলতে পারবা। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে দেশপ্রেম। দেশপ্রেম দেশপ্রেম আরেকটা হইতেছে যে নারীদের অধিকার। নারীদের অধিকার আপুর হাতের লেখা ভালো না সবাই জানে, সো এটা নিয়ে কেউ ট্রোল করবা না। এরপর হইতেছে শিশুদের অধিকার, নারীদের অধিকার, এরপরে হইতেছে শিশুদের অধিকার। সবার লেখা শেষ? শিশুদের অধিকার শেষ, সাজেশন শেষ। এবার হচ্ছে তৃতীয় অধ্যায় চলে যাব, লেট করা যাবে না। তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায় কি আছে? আমরা যদি একটা সৃজনশীল দেখি, পরিবার কাকে বলে। আমরা জানি যে ইসলাম শিক্ষাটা হইতেছে আসলে এমন একটা অধ্যায়, ইসলাম শিক্ষা হইতেছে এমন একটা বই, এবং প্রথম পত্রটা হচ্ছে যে আরো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে আমাদেরকে পুরো পৃথিবীতে চলতে গেলে কি কি শুরু থেকে একদম মূল থেকে মৌলিক বিষয় থেকে শুরু করে একদম ব্রড জায়গা পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেয়। সর্বপ্রথম আমরা ইসলাম শিক্ষা সম্পর্কে জানি, এরপরে নিজের সম্পর্কে জানি। দেখো তোমার অধ্যায়গুলো কিন্তু সেইভাবেই ডিজাইন করা। প্রথমে তুমি তোমার নিজের সম্পর্কে জানবা, তারপর পরিবার সম্পর্কে জানবা, আস্তে 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 বড় হয়ে যাবা। তুমি তোমার সমাজ সম্পর্কে জানবা, এরপর তোমার রাষ্ট্র সম্পর্কে, এরপর রাষ্ট্রদের চলবে সেই চালিকা শক্তি কি, অর্থ ব্যবস্থা সম্পর্কে জানবা, তারপর তুমি আন্তর্জাতিক বিষয় জানবা, জেনে তুমি পুরা পৃথিবীতে এখন বিচরণ করার জন্য একদম যথেষ্ট পারফেক্ট একজন মানুষ, কারণ তোমার মধ্যে ইসলাম শিক্ষা রয়েছে। এখন দেখো আমরা তৃতীয় অধ্যায়ে দেখবো যে পরিবার কাকে বলে, পরিবার সম্পর্কে এখানে জ্ঞান দিতে হবে, এখানে অ্যান্সার দিতে হবে। এরপর হচ্ছে যে ইসলামের পরিবার কর্তা পিতা কেন, ইসলাম আসলে পিতাকে কেন কর্তা হিসাবে দেখে, মাতাকে কেন দেখে না, কারণ নারীদের কর্তৃত্ব যেখানে চলে সেখানে কখনোই শান্তি বিরাজ করে না। এটা আমি নিজেও বিশ্বাস করি, তোমরা কারা কারা বিশ্বাস করো আমি জানি না। অনেকে বলবে যে, অনেক মেয়েরাই আছো এখানে যারা বলবা যে আসলে আপু মেয়েদেরকে অবহেলা করছেন, কিন্তু যেটা সত্য ভাই সেটা হচ্ছে যে নারীদের কর্তৃত্ব যেখানে থাকে সেখানে কখনোই ভালো কিছু আশা করা যায় না। ইভেন অনেক ফ্যামিলিতে দেখা যায় যে মায়ের কথাই বেশি চলে, বাবার কোনো ভ্যালু নেই। এই পরিবার আরো মনে করে যে অতি দ্রুত ধ্বংসের মুখে। সো এই জিনিসগুলো কখনোই নিজেদের লাইফে আনার চেষ্টা করবা না, ওকে? হ্যাঁ সুন্দর, অনেকে দেখতেছি সাজেশন এখানেই লিখে দিচ্ছে, আহারে আমাদের স্টুডেন্ট রে। আচ্ছা আমরা এখানে কি করব, উদ্দীপকটা যদি দেখি তাহলে দেখতে পাবো যে জনাব হাসান ও মিসেস হাসানের একমাত্র সন্তান হচ্ছে নাহিদ। প্রাচুর্যের আদরে সে বড় হয়ে উঠেছে এবং আদব কায়দা শিষ্টাচার বড় অভাব, বিশেষ করে বড় লোকের বকে যাওয়া সন্তানেরা এরকম আদব কায়দাহীন হয়। ধর্মীয় বিধিবিধান যেমন মানে না তেমন শরীয়তের শিক্ষার অভাব নেই। নাহিদ বর্তমানে সংসারে কোনো সময় দেয় না, পিতা মাতা কোনো কথা বললে তার সাথে খারাপ ব্যবহার করে, শেষ বয়সে সন্তানের কারণে সমাজে তার অপদস্থ হচ্ছেন। এখন দেখো এখানে বাবার যে দায়িত্ব তিনি সেটা পালন করেননি। সর্বপ্রথম সেটা হচ্ছে কি, জনাব হাসান তার বাবার দায়িত্ব পালন করেননি বলে সন্তান আসলে এই টাইপের একটা বখাটে ছেলে হয়েছে। এখন দেখো জনাব হাসান ও মিসেস হাসান কি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তার সন্তানের প্রতি যে দায়িত্ব সেটা তিনি পালনে ব্যর্থ হয়েছেন, এটা নিয়ে জাস্ট লিখতে হবে। প্রথমে লিখবা, স্বীকারোক্তি দিবা যে জনাব হাসান ও মিসেস হাসান সন্তানের প্রতি যে দায়িত্ব সেটা পালনে তিনি ব্যর্থ হয়েছেন। এরপর সন্তানের প্রতি দায়িত্ব নিয়ে যা জানো এভরিথিং একটা প্যারাতে লিখবা। তারপর উদ্দীপকে কি আছে সেটা রিলেটেড করে মিলে দিলা, শেষ আমাদের কোশ্চেন। এখন দেখো উদ্দীপকে নারীদের কর্মকাণ্ড কি তুমি সমর্থন করো, সামাজিক জীবনে এর প্রভাব বিশ্লেষণ করো। সামাজিক জীবনের প্রভাব আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা সমাজ জীবনে একজন পিতা মাতা যদি তার সন্তানদেরকে সুশিক্ষা দেয় সেটা সমাজের জন্য কত বড় নিয়মন, এটাই আমাদের জাস্ট ব্যাখ্যা করতে হবে, ওকে? শেষ। আচ্ছা এখন আমাদের কি করা উচিত, পরবর্তী সিকুয়ে যাওয়ার আগে আমাদের এখান থেকে সাজেশনটা আমরা একটু দেখে নিব। সাজেশনটা একটু কষ্ট করে সবাই লিখে নাও। সাজেশন লাগবে না, এটা এমনিই পারবা। এটা হইতেছে পরিবারের বৈশিষ্ট্য, পরিবারের বৈশিষ্ট্য।
পরিবারের বৈশিষ্ট্য সুন্দর কইরা মুখস্থ করে নিবা, ঠিক আছে? ইসলামী পরিবারের বৈশিষ্ট্যটা একদম সুন্দর করে, সরি এখানে ইসলামের হয়তো ইসলামী ধরবে, এটা ম, ঠিক আছে? একটু কষ্ট করে বুঝে নাও। ইসলামী পরিবারের বৈশিষ্ট্য কি হলো? কি পড়াচ্ছে তুমি? গোলাপন কমেন্ট করছে নারীরাই তো দেশটা খায়া দিল। এই তোমরা, আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নারীটা কি করতেছে না করতেছে সেটা বড় কথা নয়, পুরুষদেরকে সচেতন হইতে হবে, ঠিক আছে? কারণ পুরুষরা লাই না দিলে এরকম কর্তৃত্বের জায়গায় নারীরা কখনো আসতে পারবে না। সো তোমরা সচেতন না বলে আসলে নারীরা আসতেছে, ঠিক আছে? তো এখন তোমরা সচেতন হও তোমাদের জায়গা থেকে। আর সত্যি কথা বলতে কি, সবাই বলবে যে আসলে আপু আমাদের কি করার আছে, যার যে জায়গা থেকে যেই কাজ করা উচিত সে যদি সেই জায়গা থেকে সেই কাজ করে তাহলেই এটাই যথেষ্ট দেশের জন্য। ওকে, আচ্ছা এরপর আমরা দেখি পরবর্তী সাজেশন হচ্ছে, এই অধ্যায়ের পরবর্তী সাজেশন হইতেছে পিতার দায়িত্ব। পিতার দায়িত্বটা একটু পড়বা। পিতার দায়িত্ব, পিতার দায়িত্ব। মাতার দায়িত্ব পড়তে হবে না, মাতাকে কখনো পরিবার নিয়ে কোশ্চেন করা হবে না। আর মেয়ে মানুষের কাজ হইতেছে যাকে যে তাকে যেই জায়গায় মানে দরকার নাই সে জায়গায় যে মাথা ঘামাবে, এটা স্বাভাবিক। তো এরপর কাহিনী হইতেছে পরের যেই সাজেশনটা সেটা হইতেছে নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের দায়িত্ব। নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের দায়িত্ব। নৈতিক, ধুর আল্লাহ হাতের লেখাটা আমার ভালো করলোই না। নৈতিক ও জীবন গঠনে পরিবারের ভূমিকা। পরিবারের ভূমিকা এই হচ্ছে আমাদের কোন অধ্যায়? তৃতীয় অধ্যায় সাজেশন কমপ্লিট। ওকে, এর পরবর্তীতে দেখবো আমরা এখন চতুর্থ অধ্যায়। দেখো আমরা সর্বপ্রথম ক এবং খ নাম্বারটা দেখি। সামাজিক অনাচার কি? সামাজিক অনাচার এক কথায় আনসার ছৌ মাইটা লিখে চলে আসবা, ঠিক আছে? এরপর হচ্ছে নেশা জাতীয় যে কোনো দ্রব্য, মদ আর যাবতীয় মদই হচ্ছে হারাম। ব্যাখ্যা করো। আমরা আসলে নেশা জাতীয় দ্রব্য মানে এটা হচ্ছে আমাদের শরীরকে কি করে, নিস্তেজ করে দেয় এবং শরীরের জন্য অনেক ক্ষতি করে। এই জিনিসগুলো লিখে দিবা, জাস্ট এতটুকুই, ঠিক আছে? ওকে, সুন্দর সুন্দর, যারা হচ্ছে সাজেশন লিখে দিয়েছো তাদের অনেক সুন্দর হয়েছে। এখন দেখো যে আমরা কি করব, গ নাম্বার যদি পড়ি, কালাম একজন সৎ ব্যক্তি, কর্মঠ ব্যবসায়ী, তার সংসারের অভাব অনটন লেগেই থাকে। কালামের স্ত্রী মাঝে মধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য দু একটা মিথ্যা কথা বলতে এবং ওজন কম দিতে দ্রব্যে ভেজাল মিশাতে বলে, কিন্তু কালাম তাকে বুঝিয়ে বলে মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায় না। এটা হচ্ছে আমাদের হালাল ব্যবসা। হালাল ব্যবসা থেকে কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে? তো দেখো কোন গুণের কারণে কালাম সৎ পথ অবলম্বন করতে রাজি হলো? কোন গুণের কারণে? তিনি একজন সৎ ব্যবসায়ী। আর আমরা জানি সৎ ব্যবসায়ী থেকে কিন্তু আমাদের একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন যে সৎ ব্যবসায়ী কিন্তু কিয়ামতের দিন বা হাসরের দিনে কিন্তু সে হচ্ছে শহীদদের কাতারে দাঁড়াবে। এটা কিন্তু সবসময় মুখস্থ রাখবা। এটা হচ্ছে সৎ ব্যবসা থেকে একটা কোশ্চেন তোমরা মাস্ট বি কমন পাবা। সেটা প্রথম পত্র কথা বলতে দ্বিতীয় পত্র কিন্তু এই হচ্ছে হালাল ব্যবসায়ী যারা আছে সেখান থেকে কিন্তু বিভিন্ন হাদিস আছে, সেই হাদিস থেকে তোমাদের কোশ্চেন আসবে। ভাই একটু কষ্ট করে 7 স্টার দেন, এটা হচ্ছে হালাল উপার্জনের মতো একটা কোশ্চেন। তোমরা একটু সত্যি মানে একদম মন থেকে বলতেছি, এখান থেকে একটা কোশ্চেন পাবা, ঠিক আছে? একটু কষ্ট করে দাগ দিয়ে নাও। ওকে, এখন দেখো কালামের স্ত্রীর মতামতকে তুমি কি সমর্থন করো? কালামের স্ত্রীর মতবাদকে কি সমর্থন করো? দেখছো, বলছিলাম না মেয়ে মানুষ মানে ঝামেলা। মানে আমি কিন্তু ঝামেলা করি, ঠিক আছে? আমি ভালো মানুষ। আচ্ছা এখন দেখো কালামের স্ত্রীর মতবাদ হইতেছে এখানে 2 নাম্বারই করার ঝামেলা সে সৃষ্টি করতে চাচ্ছে অতিরিক্ত আয়ের জন্য, বুঝছো? তো এইটাই একটু বানায় লিখতে হবে। আচ্ছা এখন আমরা আরেকটা সৃজনশীল দেখব, ফরিদগঞ্জ। আচ্ছা ফরিদগঞ্জের আগে আমরা একটু ক নাম্বার প্রশ্নটা দেখে নেই, সেটা হচ্ছে গীবত কি?
গীবত কি, এই কাজটা মানে কারা বেশি করে থাকে বলো? আচ্ছা, আজকে আমার মেয়ে স্টুডেন্টরা মনে হয় ভাবতেছে যে আপু কি আজকে হচ্ছে মানে কোমর বাইন্ধে আসছে আমাদের সাথে মানে লাগার জন্য। আমি ওই জন্য তোমাদেরকে বলছি না, যেটা সত্য কথা সেটা বলতেছি। সেটা হইতেছে যে যেখানে ঝামেলা সেখানেই মনে করে সবার আগে মেয়ে মানুষ থাকে। আচ্ছা, কালামের বউ ভালো না। হ্যাঁ, কালামের বউ ভালো না, কালামের বউ ভালো না, কালাম আসলে টাইট করতে পারে না, তাই না? আচ্ছা, তো দেখো, গীবত হইতেছে পরনিন্দা করা, একজনের অনুপস্থিতিতে তার সম্পর্কে বাজে বাজে কথা বলা। এখন দেখো, ইসলামে মাদকাসক্তি নিষিদ্ধ কেন? মাদকাসক্তি নিষিদ্ধ কেন দেখি। ইসলামে মাদকাসক্তি নিষিদ্ধ হচ্ছে এটা হারাম, কারণ এটি শরীয়তের ঘৃণ্য কাজ। এক কথায় অ্যান্সার দিয়ে দিছি, তারপর আরেকটা প্যারাতে তাকে ব্যাখ্যা দিয়ে দিছি। দেখো, সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি, এটা রিডিং নিশ্চয়ই পড়ে দিতে হবে না। এরপরে দেখো যে আমাদের যদি সিকিউতে মানে গ এবং ঘ নম্বরে চলে যায়, কি বলেছে? ফরিদগঞ্জ গ্রামের আব্বাস শুকুর তার ভাই রিফাত আলী একখণ্ড জমি নিজের নামে লিখে নেওয়ায় রিফাত আলীর সাথে তার ঝগড়া হয়। আব্দুস শাকুর প্রভাবশালী হওয়ায় রিফাত আলীর নিরাপত্তাহীনতা ও অসহায় বোধ করে। এতে পার্শ্ববর্তী আরকাম চৌধুরী আব্দুস শাকুরকে তার ভাইয়ের জমি ফেরত দিতে বলে এবং রিফাত আলী নিরাপত্তার জন্য স্থায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন জানায়। এখন আব্দুস শুকুর বলে তাদের পারিবারিক বিষয়ে একরামের চৌধুরীর হস্তক্ষেপ করা ঠিক হয়নি। এখন কথা হইতেছে যে ভাইয়ের প্রতি আব্দুস শুকুরের আচরণ সামাজিক কোন অনাচারের প্রতি প্রতিফলন ঘটেছে? গ নাম্বার, কে বলতে পারবে বলো তো? কে বলতে পারবে এটা আসলে কই থেকে কোশ্চেন করা হয়েছে? চতুর্থ অধ্যায়ের। ওকে, এটা হইতেছে তোমাদের কোশ্চেন করা হয়েছে অপরের অধিকার হরণ, ঠিক আছে? এখান থেকে কিন্তু মূলত এখানে কোশ্চেন করা হয়েছে। আপু উদ্দীপকটা একটু দেখতে দেন, তাহলে বলতে পারবো। উদ্দীপক দেখতে হবে না, আমি বলেছি অপরের অধিকার হরণ থেকে এখানে কোশ্চেন করা হয়েছে। এবার দেখো, আরকাম চৌধুরীর কর্মকাণ্ড বিষয়ে আব্দুস শুকুরের বক্তব্য মূল্যায়ন করো। আরকাম চৌধুরীর এখানে দেখো, যে কোনো পরিবারে যদি সমস্যা হয় সেটাকে অবশ্যই সলিউশনের জন্য যদি নিজেদের মধ্যে সমস্যা মানে সমাধান না হয়, তখন সেটা অবশ্যই মানে বয়োজ্যেষ্ঠদেরকে বলতে হয় বা জানাতে হয়। সো আমরা এখানে ওনার কথাটা অবশ্যই যুক্তিযুক্ত হয়নি, ঠিক আছে? এটাই আমরা জাস্ট বলবো। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এবং চতুর্থ অধ্যায়ের যদি সাজেশন চাও তাহলে আমি সাজেশন দিতে পারবো না। এর কারণ হচ্ছে এখানে যতগুলা অধ্যায় আছে মানে যতগুলা পার্ট আছে সবগুলা ইম্পর্টেন্ট, সবগুলাই ইম্পর্টেন্ট। এখন তার মধ্যেও যদি সবচাইতে বেশি আমরা ইয়েতে রাখি, তাহলে সবচাইতে বড় বিষয় হইতেছে যে খাদ্যদ্রব্যে ভেজাল এবং হচ্ছে তোমাদের মিথ্যাচার বা গীবত, ঠিক আছে? এবং সুদ ঘুষও আছে, মানে আমি কোনোটাকে বাদ দিতে পারি নাই, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে। এবং আমি সিকিউ মানে তোমাদের সিকিউ দেখেছি যেখান থেকে মনে করো মানে যে কোনো জায়গা থেকে তুলে দিছে, প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট। তোমরা একটু যদি এরকমটা মনে হয় যে এই অধ্যায়গুলো আমার ভালো লাগে বা এর আগে আমরা বিভিন্ন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টগুলোতে পড়ে আসছি এগুলা, তাহলে তোমরা এই অধ্যায়টা অনায়াসে পড়তে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এই অধ্যায়ে সাজেশন দেওয়া সত্যি খুব মুশকিল, কারণ প্রত্যেকটা পার্টি অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এখানে জাস্ট লিখে রাখবা যে সবগুলা পার্টি গুরুত্বপূর্ণ, যখন মনে করে যেটা ভালো লাগে। এবং আরেকটা কাজ করবা, তোমাদের যেহেতু আগের বছর এই সাবজেক্টে পরীক্ষা হয়নি, তার আগের বছর যেই পার্টগুলা থেকে এই চতুর্থ অধ্যায় থেকে যে পার্ট থেকে কোশ্চেন আছে সেই পার্টগুলা বাদ দিয়ে বাদ বাকিগুলা পড়ে ফেলবা, এতটুকুই। আচ্ছা,
এরপর দেখো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের মধ্যে যদি বলি যে ইম্পর্টেন্টের বিষয়, তাহলে আমরা আগে একটা হচ্ছে সিকিউ দেখব। এবং আমরা জানি যে অর্থ ছাড়া কখনোই পৃথিবীতে চলা যায় না, এবং দুনিয়াতে দ্বিতীয় মানে সবচেয়ে বড় সত্যি হচ্ছে আল্লাহ তাআলা এবং তার নিয়ামত, এবং দ্বিতীয় বড় সত্যি হচ্ছে অর্থ ব্যবস্থা। অর্থ ছাড়া তুমি নিজেকেও কখনো কল্পনা করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, পঞ্চম অধ্যায়ে কি করব আমরা? পঞ্চম অধ্যায়ে দেখব যে হচ্ছে উরস শব্দের অর্থ কি। উরস শব্দের অর্থ কি? উরস, উরস শব্দের অর্থ হইতেছে আমাদের, উরস শব্দ হচ্ছে 1/10 বা 10/1 মানে 10/1 এটা হচ্ছে মনে করো এটা ঠিক জাকাতের মতো একটা সিস্টেম, ঠিক আছে, জাকাতের মতো একটা সিস্টেম এইটা। তো এরপর দেখো যে জাকাত ধনী ও গরিবের মধ্যে সেতু। জাকাত ধনী ও গরিবের মধ্যে আসলে সেতু কিভাবে? দেখো জাকাত ধনী ও গরিবের সেতু বন্ধন বলার কারণ হইতেছে জাকাত ধনী ও গরিবের শ্রেণীর মাঝে সেতুর ন্যায় সম্পর্ক গড়ে তোলে। কিভাবে গড়ে তোলে? জাকাত দেওয়ার জন্য ধনী গরিবের শ্রেণীর কাছে যায়, তখন তাদের মধ্যে ভাবের আদান প্রদান হয়। গরিবরা তাদের দুঃখ বেদনা জানাতে পারে, ফলে ধনীরা শ্রেণীর মাঝে সহমর্মিতা জেগে ওঠে, তারা গরিবের বন্ধু হয়ে যায়। এভাবে জাকাত উভয় শ্রেণীর মধ্যে সম্পর্ক জুড়ে দেওয়াকেই জাকাতের ধনী গরিবের মধ্যে সেতু বন্ধন বলা হয়। অনেক সহজ একটা কোশ্চেন। এখন দেখো যে গ নাম্বার, উদ্দীপকে মামুনের ঋণ নেওয়া ব্যাংকটি কেমন ব্যাখ্যা করো। এখন দেখো যে কি বলেছে, আমরা তো উদ্দীপক পড়িনি, উদ্দীপকটা আগে দেখি। মামুন তার পৈতৃক সম্পত্তি চাষাবাদের কাজে একটি গভীর নলকূপ স্থাপনের জন্য প্রচলিত ব্যবস্থায় পরিচালিত একটি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নেয়। আচ্ছা, ঋণ নিয়ে ব্যবসা করাটা কিন্তু খারাপ না। মামুনের নলকূপের পানি দিয়ে গ্রামের কৃষকরা অধিক ফসল উৎপাদন করতে পারছে। নাফিস তার বাড়িটি মর্টগেজ দিয়ে তিনি হচ্ছে কি করে, লাভ লোকসানের ভিত্তিতে পরিচালিত একটি ব্যাংক হইতে 20 লক্ষ টাকা ঋণ নিয়ে পোশাক তৈরি কারখানা দিয়েছে। সেখানে গ্রামের অনেক ব্যক্তি শ্রম দিয়ে উপার্জন করে। উদ্দীপকে মামুনের ঋণ নেওয়া ব্যাংকটি কেমন। আচ্ছা, এখানে দেখো যে আমাদের একটা ব্যাংক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা ইসলামী ব্যাংকের সাথে মূলত তুলনা করতে পারি। যে দেখো যে সে কি করে, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছে। আমরা বিভিন্ন সময় আমাদের যেই আছে অর্থ ব্যবস্থা আছে, সেখানে কিন্তু আমরা ব্যাংক সম্পর্কে ধারণা পাই, ঠিক আছে। আর ইসলামী ব্যাংকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, ইসলামী ব্যাংকের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এটা কিন্তু তোমাদের এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু কষ্ট করে লিখে নাও, আমি এখনই তোমাদেরকে সাজেশন দিয়ে দিতেছি। সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এটা একটু মুখস্থ করে ফেলবা সবাই, ঠিক আছে। এবং ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার যে ঘটনাটা, ঠিক আছে, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ঘটনা এবং আমাদের দেশে ইসলামী ব্যাংকের যে অবস্থান, সেটা সম্পর্কে একটু সুন্দর করে পড়ে ফেলবা। এটাই হচ্ছে আমাদের এই অধ্যায় সাজেশন। এখন আমরা দেখি যে গ নাম্বার কি বলছে, মানুষের এটা তো বললাম, নাফিস যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেই ব্যাংকের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। নাফিস দেখো, নাফিস তার বাড়িতে মর্টগেজ দিয়ে লাভ লোকসানের ভিত্তিতে, তার ব্যাংকটা কিন্তু ইসলামী ব্যাংক না। সে তার এই যে জিনিসপত্র বন্ধক দিয়ে তারপর সে টাকা পাইছে, সো এটা কিন্তু ইসলামী ব্যবস্থা না। সো ওখানে উল্লেখ করে দিবা যে আসলে এটা ইসলামী ব্যাংকের কোনো নির্দেশনা মানেনি, সো এটা ইসলামী ব্যাংক না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের আরেকটা যদি সৃজনশীল দেখি, এখানে কি আছে, জনাব রাজীব ফরিদ তার দেশের নাগরিকত্ব পেয়ে সেখানে ভাসমান লোকের সংখ্যা অনেক। উল্লেখযোগ্য সংখ্যক লোক অনাহারে এবং অর্ধাহারে থাকে। বিভিন্ন পেশাজীবী লোক তাদের পেশা বাদ দিয়ে অন্য পেশার গ্রহণে বাধ্য হয়। রাতের বেলায় অনেকে ছিনতাইয়ের কবলে পড়ে। সেখানে সরকার সংকট এবং মোকাবেলায় দেশের ভূমি, ব্যবসার, বাণিজ্য ও অন্যান্য সম্পদ নিয়ন্ত্রণে আসে এবং সকল নাগরিকের বিভিন্ন কাজে নিয়োজিত করে মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করে এবং ব্যক্তি পর্যায়ে সুদ নিষিদ্ধ করে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় উৎসগুলো কি কি? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় উৎসগুলো হইতেছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন হাদিস বুঝলে ইজমা কিয়াস বুঝি না, আজকে বুঝবো। ইসলামের রাষ্ট্রপ্রধান হবেন ন্যায়পরায়ণ। এটা কি? অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। এটার সম্পর্কে এখানে যে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে জাস্ট একটু মুখস্থ করে নিবা, ঠিক আছে। আচ্ছা,
এখন আমরা যদি দেখি আমরা কি বলছে উদ্দীপ বাক্যে উল্লিখিত দেশে কোন ধরনের অধিকার ক্ষুণ্ণ হয়, দেশে কোন ধরনের অধিকার ক্ষুণ্ণ হয় বলো তো? এখানে নাগরিকদের অধিকার মূলত এখানে ক্ষুণ্ণ হচ্ছে, এবং অর্থ ব্যবস্থার যে অধিকারটা আছে তাদের বা জাকাত ব্যবস্থার যে গুরুত্ব আছে সেটা মূলত এখানে ক্ষুণ্ণ হচ্ছে। ঠিক আছে, উদ্দীপকে উল্লিখিত দেশ গৃহীত অর্থনীতি সংস্কারের সাথে ইসলাম অর্থ ব্যবস্থার সাংগতিপূর্ণ বিশ্লেষণ করো। মানে এখানে জাস্ট দুইটা জিনিসের পার্থক্যটা বলতে বলছে বা মিলটা দেখাইতে বলছে, তোমরা জাস্ট পার্থক্য এবং মিলটা দেখাবা। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অর্থনীতি ব্যবস্থা সম্পর্কে জ্ঞান থাকে তাহলে এটা তোমরা জাস্ট লিখতে পারবা। ওকে, আর সাজেশনটা আগেই দিয়ে দিয়েছি। তো তার আগে আমরা একটা কাজ করব, সেটা হইতেছে কি, কোথায় যেন ছিল, আমাদের যে কোর্স প্ল্যানটা রয়েছে সেটা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিই। ঠিক আছে, হ্যাঁ বের হচ্ছে না তো, কি হচ্ছে না? বোর্ডের উপর খুব চাপ পড়ে গেছে আসলে টানা যে ক্লাস হইতেছে। এই এরর ওকে গো, অফ করে দাও, বোর্ড অফ করো, বোর্ড অফ করতে হবে, তাছাড়া হবে না। কোথায় বড় করবো? ওই প্লিজ হ্যাঁ, এত বাতাস। এখন অন করো, বোর্ড অফ করো। এখানে বসে খাবে, কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই, খান। ভাবি আসছে। গরম তো বাইরে, সেই আয়ান ঘুমাইতে পারেনি সারা। কই রে, চালুই তো হয় না। আস্তে আস্তে আগে না। সামনে দেয়া এই কোণায় ক্লিক করো। এটা ফাইল ম্যানেজার, আস্তে বাবা আস্তে। নেটওয়ার্ক ড্রাইভ, ফার্স্ট পেপার শেষ, না নেটওয়ার্ক ড্রাইভ। ও প্রমোশনের জন্য আসতে চাইছিলা? হয়, আসবে, ক্যান্সেল করো, ক্যান্সেল। স্ক্যান, ওই যে ডান পাশে কোণায় নিচে অটো স্ক্যান। ওদেরকে বলেছি একটু অপেক্ষা করো, বোর্ডের প্রবলেম হচ্ছে। ওয়েট বাবারা ওয়েট, বোর্ডের সমস্যা হয়েছে। ওকে, একটু ওয়েট করো। আপু আমরা ক্লাস করি আর রুটিন বানাই, ক্লাস করতে করতে রুটিন হয় না বাবা। আরে বাবা, বাবাদের মা। বাবাদের মা, আমি হচ্ছি বাবাদের মা। আর মাদের কি? মাদের বাচ্চা। কই ক্লাসটা অবশ্যই থাকে। আচ্ছা আচ্ছা, এই ক্রস করো, ক্রস, উপরের ক্রস। এবার সে অ্যানোনিমাস লগইন, অ্যানোনিমাস লগইনে ক্লিক করো। হ্যাঁ, ওকে। প্রথমটা ক্যান্সেল করো। FRB 3.0, $36 hours।
পিডিএফগুলো আমার স্টুডেন্টকে অতি দ্রুত দিয়ে দিয়ে, হ্যাঁ আমার স্টুডেন্টরা অপেক্ষা করছে। কোনটা? কি পড়াবা? প্রমোশন? হ্যাঁ প্রমোশন পড়াও। ওপেন ফাইল। ওকে, অনেকের মধ্যে ধারণা থাকতে পারে, নতুন যারা আসছো তাদের জন্য এটা এক্সপ্লেন করছি, তেমন কিছুই না। এটা আবার নতুন করে আবার বলার কিছুও না। আবার হচ্ছে অনেকে অনেক ক্লাসে দেখেছো, কিন্তু আমি আবারও একবার বলছি, সেটা হইতেছে যে এখন যে ক্লাসটা করতেছো সেটা মানবিক বিভাগের একটা ক্লাস। তো এই ক্লাসের মতো যদি আরও মানবিক বিভাগের যে 4টা সাবজেক্ট তোমার আছে, এই সাবজেক্টে যদি তুমি একসাথে ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু তোমাকে কোর্স ফি গুনতে হচ্ছে 1490 টাকা, এবং তার মধ্যে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। কারণ হইতেছে আমাদের এখন এই যে 36 ঘন্টা ক্লাসে যে জার্নি চলছে, এটার কারণে। এখন তোমার যদি মনে হয় যে আপু আমার শুধু একটা সাবজেক্টে প্রবলেম, আমি তো এতগুলো সাবজেক্টে ভর্তি হবো না, অথবা আপু শুধু আপনাকে দেখার জন্যই ক্লাসে ভর্তি হবো, তাহলে তুমি আমার সাবজেক্টগুলো আছে, যে 2টা সাবজেক্ট আছে, এই 2টা সাবজেক্টে তোমরা 750 বা 750 টাকা দিয়ে তোমরা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, এবং এই 750 টাকার মধ্যে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এবং সেটা কত তারিখ পর্যন্ত? আগামীকাল, আজকে রাত 12টা পর্যন্ত। আচ্ছা, তারপরে দেখো যে এখানে তোমাদের যদি মনে হয় বাংলা, ইংরেজি, আইসিটি, আমাদের এই যে 4জন টিচার দেখতে পাচ্ছ, সোনার টুকরা টিচার, এই সোনার টুকরা টিচারদের ক্লাস যদি করতে চাও, মিস যদি না করতে চাও, তাহলে সেখানেও তোমরা 1490 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। আর সবগুলো যদি একসাথে যদি নিতে চাও, এবং সেখানে তোমাকে টাকা গুনতে হচ্ছে 2490 টাকা, এবং তার মধ্যে পেয়ে যাচ্ছ 10% ডিসকাউন্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের কোর্স ফি। আমাদের যে এখন যে নতুন যে কোর্সটা চালু হয়েছে 3.1 FRB 3.1 কোর্স, এখানে কিন্তু তোমরা অতি দ্রুত ভর্তি হয়ে যেতে পারো এই ফি পরিশোধ করে, ঠিক আছে? আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের দয়াসাগর বনি ভাইকে বলবা, তোমাদের সব সমস্যা সলভ করে দিবে। কারণ সবার বনি ভাইয়ের কাছে সবার আগে হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে? সো এখন আমরা আবার ক্লাসে ব্যাক করি। দেখেন ভাই কোন দিকে যাবো? এই কোণায় নিচে কি এই কোণ? ক্লিক করো, আগে একটা ক্লিক করো। ফার্স্ট পেপার পড়াবে না সেকেন্ড পেপার পড়াবে? ফার্স্ট পেপার এখনো শেষ হয়নি, আর একটা আছে অধ্যায় মনে হয়, আর একটা অধ্যায় আছে। কই? আসবে ওয়েট ইটস মাই টার্ন। ইটস মাই টার্ন। ওকে, আমাদের আর একটা অধ্যায় আছে। এই অধ্যায়টা আমরা জাস্ট দাপায় পড়ে এখান থেকে চলে যাব। তারেক সাহেব একজন সমাজ সচেতন মানুষ। ইয়াতিম অসহায়দের সাহায্য ছাড়াও পশু পাখি জীবজন্তুদের প্রতি সদয় আচরণ করেন। তিনি তার এলাকায় পাখি নিরাপত্তা ব্যবস্থান এবং খাদ্য ব্যবস্থা করেন। এলাকায় দুষ্টু ছেলেরা পাখি ছানা দিয়ে খেলতে চাইলে তিনি বাধা দেন। তারেক সাহেব তার ভাই জাফর সাহেবের আবাসিক এলাকায় একটি কলকারখানা স্থাপন করেন। কলকারখানা থেকে কালো ধোঁয়া নির্গত হয়। মেশিনের শব্দে পুরা এলাকা কেঁপে ওঠে। তিনি গাছ কেটে কলকারখানার কাঁচামাল জোগাড় দেন। এখন কথা হইতেছে যে উম্মা শব্দের অর্থ কি? উম্মা শব্দের অর্থ হইতেছে জাতি, দল, সম্প্রদায় এবং গোষ্ঠী। এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এবং খ নাম্বার কোশ্চেন হচ্ছে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দাদের সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে রত থাকে। ব্যাখ্যা করো। এখানে দেখো আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দা সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত ভাই তার, এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। এক কথায় বলে দিলা। এরপরে আমরা লিখতে পারি যে খিদমতের খালকের উপকারিতা ব্যক্ত করা হয়েছে এখানে, যেন মানুষ খিদমতের খালকে উৎসাহী হয়। খিদমতের খালকের মুমিনদের বিশেষ গুণ, যিনি এই গুণটি অর্জন করেন তিনি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ লাভ করবেন। অন্য হাদিস এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা অন্যের প্রতি দয়া করে রহমত অতি দয়াবান প্রভু তাদের প্রতি দয়া করেন। পৃথিবীতে বসবাসকারী সমস্ত সৃষ্টির প্রতি তোমরা দয়া করো, তাহলে আকাশের অধিষ্ঠ প্রভু তোমার প্রতি একটি রহমত বর্ষণ করবেন। এই আয়াতটা যারা মুখস্থ রাখবে তারা বিশ্বাস করো তোমাদের বিভিন্ন জায়গায় আয়াতটা ইউজ করতে পারবা। আর আয়াত কিভাবে এক জায়গায়, মানে একটা টপিকের আয়াত অন্য জায়গায় কিভাবে ইউজ করতে হয়, এটা আমরা পেইড ব্যাচের স্টুডেন্টকে বলে দিয়েছি। ওকে, তো এখন দেখো যে গ নাম্বার কি আছে, তারেক সাহেব এরূপ কল্যাণমূলক কাজকে কোন নামে অবহিত করা যায়? বলো তো কোন নামে অবহিত করা যায়? দেখতো কই দেখছে, কোন নামে অবহিত করা যায় বলো তো? সৃষ্টির সেবা বা খেদমতে খালক,
ঠিক আছে, এর মধ্যে এটা অন্তর্গত। এরপর হচ্ছে জাফর সাহেবের এরূপ কর্মকাণ্ডকে কোন ক্ষতি বিশ্লেষণ করে? তিনি আসলে সৃষ্টি ধ্বংস করছেন, এটাই আর কি। ঠিক আছে, পরিবার সংরক্ষণ না করে পরিবেশ সংরক্ষণ না করে পরিবেশকে ধ্বংস করছে, এটাই হচ্ছে এর মানে মূল উদ্দেশ্য। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই অধ্যায়ের যে সাজেশনটা আছে সেই সাজেশনটা আমরা একটু দেখবো যে আসলে কোন কোন জিনিস আসলে এখানে গুরুত্বপূর্ণ। দেখো একটু কষ্ট করে লিখে নাও। সর্বপ্রথম হইতেছে কি, খেদমতে খালক। খেদমতে খালক, ঠিক আছে। এর পরবর্তীটা হইতেছে বিশ্ব ভ্রাতৃত্ব। বিশ্ব ভ্রাতৃত্ব শেষ, এই অধ্যায় শেষ। ওকে, এবার আমরা দ্বিতীয় পত্রে চলে যাব। দ্বিতীয় পত্র কার কার বুঝতে হবে, কার কার বুঝতে হবে দ্বিতীয় পত্র? ইজমা কিয়াস কে পারো না, দেখতে চাই। ইজমা কিয়াস কার কার প্রবলেম হয় দেখতে চাই। আজকে ইজমা কিয়াস ছাপা ছাপা করে ফেলাবো। কে কে বুঝে না? ওকে, দেখো ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আমরা জানি প্রথম অধ্যায়টা কি আছে, সেখানে আল কোরআন নিয়ে আলোচনা করা আছে এবং এখানে আল কোরআনের একটি সূরা বাকারা সবচাইতে বড় সূরা, সেটা নিয়ে মূলত আলোচনা করা আছে। তো সেখানকার থেকে গুরুত্বপূর্ণ একটা সিকিউ আমি উঠাই দিয়েছি, সেটা দেখো। যেখানে আমরা ক নম্বর প্রশ্ন যদি দেখি, কিতাব শব্দের অর্থ কি? কিতাব শব্দের অর্থ হইতেছে স্বয়ং সম্পূর্ণ গ্রন্থ। কি? স্বয়ং সম্পূর্ণ গ্রন্থ, এটা হচ্ছে কিতাবের অর্থ। এটা কিন্তু অনেকেই জানতো না, এটা আমি জানি। এবার দেখো, ইয়ামামার যুদ্ধ আল কোরআনের সংকলিত ত্বরান্বিত করে, ব্যাখ্যা করো। ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফেজের কোরআন সাহাবীদের শাহাদত বরণের কারণে কি করা হয়, কোরআন সংকলন ত্বরান্বিত হয়। প্রথম আমরা এক কথা অ্যান্সার দিয়ে দিয়েছি, তারপরে আমরা ব্যাখ্যা করেছি। ভণ্ডনবী দমনে এই সংগঠিত ইয়ামামার যুদ্ধে মুসলমানদের মধ্যে এমন 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন, যাদের সবাই ছিলেন আল কোরআনের পূর্ণ হাফেজ। এবং উমর রাদিয়াল্লাহু আনহু এরূপ অবস্থা দেখে উপলব্ধি করেন, তাদের যদি শুধু মুখস্থ করে কোরআন সংরক্ষণ করা হয় তাহলে একসময় কোনো না কোনো অংশ বিলুপ্ত হয়ে যেতে পারে। এই জন্য তিনি মূলত কি করেন, এটাকে সবার মতামত নিয়ে এটা সংরক্ষণ করার চেষ্টা করেন। এরপরে দেখো যে কি এখানে আমাদের কি বলেছে, উদ্দীপকে উল্লেখিত। আচ্ছা, আমরা উদ্দীপকটা আগে পড়ি। কি বলেছে, জনাব রাশেদ ও সুমন দুইজন ব্যবসায়ী। রাশেদ সদালুপী মানুষ, তিনি অদৃশ্যে বিশ্বাস করেন এবং নামাজ প্রতিষ্ঠা করেন, জাকাত দেন। আমরা দেখেছি যে এখানে ইমানে মুজমালের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো যে তিনি গভীরভাবে বিশ্বাস করেন জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। অপরপক্ষে আচ্ছা, সুমন সাহেবের হিসাব পরে পড়বো। এখানে দেখো যারা রাশেদের মধ্যে কাদের বৈশিষ্ট্য বিদ্যমান, বলতো যারা মূলত মুত্তাকি, তাদের বৈশিষ্ট্য এখানে বিদ্যমান। আর মুত্তাকিরা মূলত কি করে, তারা হচ্ছে তাদের মধ্যে যেসব বৈশিষ্ট্য আছে, মুত্তাকিরা সবসময় ইমানে মুজমাল আর মুফাসসালে বিশ্বাস করে। ইমানে মুজমাল যাদের এই দুইটা সূরা মুখস্থ আছে, তারা অনায়াসে মুত্তাকি সম্পর্কে যতগুলা কোশ্চেন আসবে, বিশ্বাস করো ভাই, মুত্তাকি লিখে সাইডে 7 স্টার দিয়ে রাখো, মুত্তাকি থেকে একটা কোশ্চেন পাবাই। মুত্তাকি এবং মুনাফিক সাজেশনের মধ্যে লিখে রাখো, মুত্তাকি এবং মুনাফিক বইয়ের যেখানে আছে মুত্তাকি এবং মুনাফিক সম্পর্কে ঠাইসা পড়ে ফেলবা, একটা সৃজনশীল কমন পাবাই, লিখে রাখো। এখন দেখো যে এখানে কি বলেছে, এখানে মুত্তাকির বিষয়টা বলেছে। এরপর উদ্দীপকের লোকে সুমনের কর্মকাণ্ড সামাজিক প্রভাব। সুমন কি করেছে, সুমন ব্যবসা ক্ষেত্রে ওজনে কম দেন। সে একজন কি হারাম ব্যবসায়ী সম্পর্কে আমি বলেছিলাম না, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাতেই কিন্তু আছে যে আমাদের এই ব্যবসায়ী নিয়ে কিন্তু কোশ্চেন আসবেই ভাই, একটু কষ্ট করে লিখে নাও। হারাম ব্যবসায়ীদের সম্পর্কে এখানে মূলত বলা হয়েছে। এখন কথা হইতেছে যে আপু এখান থেকে সাজেশন কি দিবেন। সাজেশন হইতেছে যে
সূরা বাকারার পরিচিতিটা প্রথম অধ্যায় থেকে কোরআন শরীফ আল কোরআন থেকে যে ইয়েটা আসবে সেটা হচ্ছে যে বাকারার পরিচিতি, ঠিক আছে? বাকারার পরিচিতি এবং তোমাদের বিভিন্ন রুকু আছে, রুকুর মধ্যে বিভিন্ন আলোচনা আছে, তার মধ্যে তোমরা মুত্তাকি এবং হচ্ছে যারা ব্যবসায়ী নিয়ে যে দুইটা রুকু বা আলোচনা আছে, এই মুত্তাকি এবং হচ্ছে ব্যবসায়ী এই দুইটা কেন্দ্রিক যে রুকুগুলো আছে বা হচ্ছে আয়াতগুলো আছে সেগুলো জাস্ট করে ফেলবা, শেষ। প্রথম অধ্যায়ের সাজেশন শেষ। ওকে, সবার কমপ্লিট লেখা হয়ে গেছে? আমি কিন্তু সবার রিভিউ কিন্তু চেক করে দেখবো যে আমার সাজেশন ঠিক আছে কিনা। উল্টা পাল্টা সাজেশন লিখলে কিন্তু মাইর হবে, বাসায় কিন্তু কুরিয়ারে মাইর পাঠাবো ভাই, তোরা কিন্তু রেডি থাকিস, ঠিক আছে? আমি মারলেও যদি কম লাগতো, কিন্তু কুরিয়ার যে দিতে যাবে সে কিন্তু মনে করে যে আসতে মারবে না। আপু ক্লাস শেষে পিডিএফ পেইড ব্যাচে দিয়ে দিতে বলেন। অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবা। অনিমা না? হ্যাঁ এই তো। তোমার ঘুম ভাঙছে? আমি তো মনে করছি তুমি আসবাই না। বাকারা শব্দ অর্থ গাভী, সুন্দর। দ্বিতীয় অধ্যায় হাদিসের উপরে পুরাটাই। আমরা এখন আজকে কিন্তু গুরুত্বপূর্ণ হাদিসগুলো দেখবো ভাই। এর বাহিরে কোনো হাদিস থেকেই কোশ্চেন আসবে না। সবাই রেডি হয়ে যাও হাদিসগুলো দাগ দিয়ে নেওয়ার জন্য, সবাই রেডি হয়ে যাবা। সবাই কি রেডি? যাদের খাতা কলম নাই তারাও কিন্তু খাতা কলম নিয়ে বসে পড়ো। এখন দেখো, আমরা তার আগে একটা সৃজনশীল দেখে নিব। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হইতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কষ্ট করে একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? খ নাম্বার দেখো কি বলে, উদ্দীপকে বর্ণিত হাদিসের ব্যবসায়ী কি গুণের বর্ণনা করা হয়েছে। আমরা দেখবো যে কোন গুণের কথা বলা হয়েছে। যে এখানে দেখো, আব্দুল করিম একজন সৎ ব্যবসায়ী। তিনি গ্রাহকদের সাথে মিথ্যা বলে ভেজাল পণ্য বিক্রি করেন না, ওজনে কম দেন না, ফলে তার খুব বেশি লাভ হয় না। তার পার্শ্ববর্তী ব্যবসায়ী। আচ্ছা, এখানে দেখো উদ্দীপকে বর্ণিত হাদিসের ব্যবসায়ী কি ধরনের গুণের কথা বলেছে। হাদিসের সেই সব ব্যবসায়ীদের কথা বলা যায় যারা ভেজাল ব্যবসা করে না এবং যারা হচ্ছে হালাল ব্যবসা করে, এবং হালাল ব্যবসা যারা করে তাদের হচ্ছে অসাধু ব্যবসায়ী বলা হয় না, এবং তারা হাসরের ময়দানে হচ্ছে শহীদদের কাতারে দাঁড়াবেন, ঠিক আছে? তো এইটা নিয়ে জাস্ট একটু 2-4 লাইন লিখলেই হয়ে যাবে। উদ্দীপকে আব্দুল করিমের সান্ত্বনা দিয়ে ইমাম সাহেবের প্রদত্ত বক্তব্যটি মূল্যায়ন করো। ইমাম সাহেব কি বলেছেন? আব্দুল করিমের পণ্য কিনতে এসে তার ব্যবসায় কেমন চলছে জানতে চাই। তখন আব্দুল করিম বলেন, কি বলবো হুজুর, আমি তো মিথ্যা বলে গ্রাহকদের ঠকাতে পারি না, তাই ব্যবসা তেমন ভালো যাচ্ছে না। ইমাম সাহেব বললেন, মন খারাপ করে না, সৎ ব্যবসায়ীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটা হচ্ছে এটাই যে তারা হাসরের ময়দানে কি করবে, তারা হচ্ছে সাথে মানে শহীদদের কাতারে দাঁড়াবে, ঠিক আছে? তো এই সুসংবাদটাই হচ্ছে সেই সুসংবাদ, এবং সে হচ্ছে এটা কি করতে হবে, আমাদেরকে মূল্যায়ন করতে হবে যে আল্লাহ আসলে সৎ ব্যবসায়ীদেরকে কতটা উচ্চ মাকাম দান করেছে। এরপর দেখো, বর্ণিত হাদিসের আনিসের ব্যবসার পদ্ধতি ইসলামের দৃষ্টিতে সঠিক কিনা তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উদ্দীপকে ব্যবসায়ী আনিসের ব্যবসার, এখানে আনিসের ব্যবসা কি বলেছে? আনিস একজন মিথ্যাবাদী, সে মিথ্যা বলে ব্যবসা করে, সে একটা কি চুকোকুটি করে, এই জিনিসগুলো তার মধ্যে রয়েছে। এই জিনিসগুলো আমাদের জীবন থেকে বাদ দিতে হবে, এবং কি সে কখনোই একজন সৎ ব্যবসায়ী হতে পারবে না। আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন না, তার স্থান হবে জাহান্নামে। এটাই মূলত এখানে বর্ণনা করতে হবে। ওকে, তো আমরা কি করব, এখান থেকে আমাদের সাজেশনগুলো যেগুলো আসবে সেগুলো আমরা একটু এখন দাগ দিয়ে নিব, ঠিক আছে? ভাইয়ারে তো খায় ফেলবো, এটা কি বানাইছে? আচ্ছা, আমরা একটু দাগ দিয়ে নিব, ঠিক আছে? কোন কোন হাদিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সবাই রেডি? দেখো, এই কয়টা হাদিসের বাইরের মানে তোমাকে পড়তেও হবে না, ঠিক আছে? জাস্ট তুমি অবাক হয়ে যাবে যে এই কয়টা হাদিস পড়লে এনাফ। ও মাই গড, ঠিক আছে? সর্বপ্রথমে দাগ দাও 1 নাম্বার হাদিস, ইসলামের মূল ভিত্তি সম্পর্কিত 1 নাম্বার হাদিস। আমি জাস্ট বলে দিব, তোমরা লিখবা। আমি এখানে জাস্ট দিব যে 1 নাম্বার হাদিসটা পড়বা। তোমার বইয়ের ওই লেখা না 1 নাম্বার হাদিসটা পড়বা। 1 নাম্বার হাদিসটা কি আছে? ইসলামের মূলনীতি ভিত্তিক যা আছে একদম ঠোঁটস্থ করে ফেলবা। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার হাদিস, ঠিক আছে? এরপর হইতেছে কি তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস হইতে 4 নাম্বার হাদিস, মুনাফিকদের নিদর্শন। 4 নাম্বার হাদিস, 4 নাম্বার মুনাফিক। আমি বলেছিলাম না যে মুনাফিক থেকে কোশ্চেন একটা মাস্ট বি, এবং মুনাফিকের লক্ষণ কয়টি?
আমি কমেন্ট দেখতে চাই, মুনাফিকের লক্ষণ কয়টি? মুনাফিকের লক্ষণ আমি দেখতে চাই, কয়টা মুনাফিকের লক্ষণ? দ্রুত কমেন্টে জানায়। চলে আসছি নিশা, উদ্দীপকটা আসছিল এবার পরীক্ষায় আমাদের। আচ্ছা ঠিক আছে, ও মাই গড, তাহলে তো আমি অনেক সুন্দর একটা হচ্ছে প্রেজেন্ট করেছি, তাই না? তিনটি, আচ্ছা তিনটি কি কি বলো তো? তিনটি কি কি মুনাফিকদের লক্ষণ? তিনটি কি কি? কে কে বলতে পারবে? ও মাই গড, আমি একটা সুন্দর টি শার্ট দেখতে পাচ্ছি। এটা না, এটা কিন্তু তোমাদের টি শার্ট, বুঝছো? এই টি শার্টটা কিন্তু তোমাদের। দেখছো কত সুন্দর একটা টি শার্ট? আমরা ভাইয়াকে বইলা বইলা পাই না, আর তোমাদেরকে দিতেছে। আমরা মাঝে মধ্যে মনে হয় যে আমরা স্টুডেন্ট হয়ে যাই। ভালো লাগবে না বলো এটা পরে ক্লাস নিলে? খুব ভালো লাগবে। আরো সময় কমায় দেন, আরো কমায় দেন। আমি আমার স্টুডেন্টদেরকে ছেড়ে যাইতে চাই না, আর আমাকে শুধু স্টুডেন্টরা কাছ থেকে শুধু আলাদা করতে চায়, এরা বুঝি না। আচ্ছা তিনটা, হ্যাঁ তিনটা, একটা হচ্ছে মিথ্যা কথা বলা, আরেকটা হচ্ছে কি আমানতের খেয়ানত করা, আরেকটা কি তোমরা সবাই কমেন্টে লিখবা। এখন কথা হইতেছে তার পরবর্তীতে 8 নাম্বার হাদিস। 8 নাম্বার হাদিস, 8 নাম্বার হাদিস কি নিয়ে? 8 নাম্বার হাদিস বন্ধু নির্বাচন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এইটা। এবং 8 নাম্বার হাদিসের পরে থাকতেছে 12 নাম্বার হাদিস অশ্লীলতা, 12 নাম্বার হাদিস, ঠিক আছে? 12 নাম্বার হাদিস। এরপর হইতেছে যে 15 নাম্বার হাদিস। কত নাম্বার? 15 নাম্বার হাদিস। 15 নাম্বার হাদিস সম্পর্কে পড়বা, এবং সেটা হচ্ছে সৎ ব্যবসায় সততা সম্পর্কে বলা হয়েছে। এরপর হচ্ছে 20 নাম্বার হাদিস হালাল উপার্জন। ভাই পাইছো? আমি যেগুলো বলছিলাম পাইছো? সেগুলা আমি যেগুলো বলছিলাম সেগুলা কি পাইছো? হালাল উপার্জন, মুনাফিক, তারপর হইতেছে তোমার কি ব্যবসা, হালাল ব্যবসা সম্পর্কে পাইছো কি? এই কয়টাই পড়লে ইনাফ। এখন আমাদের একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট এখান থেকে দিয়ে নাও, ঠিক আছে? এই যে সুন্দর করে লেখা দিতেছে, এটা একটু স্ক্রিনশট কষ্ট করে দিয়ে নাও। এইটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সাজেশন। এতটুকু হাদিস পড়লেই হয়ে যাবে। এখন দ্বিতীয় পথে সবচাইতে কঠিন বিষয় যেটা, সেটা আমরা পড়ব। কি কঠিন বিষয়? সেটা হইতেছে ইজমা। ইজমা বুঝি না আপু, ইজমা বুঝি না, ইজমা বুঝি না। কে কে বুঝি না? কেউই বুঝি না, তাই না? ইজমা কেউই বুঝি না। আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, হ্যাঁ সুন্দর। আচ্ছা ঠিক আছে, এই তো কে এটা? জাহিদ হাওলাদার, অ্যাক্টিভ স্টুডেন্ট, হ্যাঁ সুন্দর। ওকে ঠিক আছে। এখন কথা হইতেছে যে নতুন যারা যারা আসছো, যারা যারা শেয়ার করো না এই ক্লাসটা, গিফট লাগবে না? এই যে সুন্দর সুন্দর গিফটগুলা, এই যে সুন্দর একটা টি শার্ট, এই টি শার্টগুলা কি আমাদেরকে তো ভাইয়া দিবে না কোনোদিনও, তোমাদেরকে কিন্তু দিতেছে। সো আমার যেটা মনে হয় টি শার্টের থেকে স্টুডেন্টদেরকে বেশি ভাইয়া পছন্দ করে। তো এই টি শার্টগুলো তো লাগবে, তাই না? এই টি শার্টগুলো আমরা কি করবো? আমরা তো ফেলাই দেবো না, তোমাদেরকে দেবো। সো এই জিনিসগুলা মানে যদি দরকার হয় ফ্রি যদি নিয়ে মানে নিতে পারো। পৃথিবীর কোনো জায়গায় আছে যে তোমাদেরও লাভ হইতেছে, আবার ক্লাস কইরাও আরও এক্সট্রা লাভ হইতেছে, কি আমরা গিফটও পাইতেছি। সো অতি দ্রুত শেয়ার করে দাও, আর কি রিভিউটা সুন্দর যাতে হয়, ঠিক আছে? আমাকে যাতে দেখতে একটু সুন্দর লাগে। আচ্ছা আপু আমার কমেন্ট পড়েন। কি এটা? জয়রিন, জাইরিন না জয়রিন জাহান, কি লিখেছো বাবা তুমি? আমি দেখি নাই। ইসমা কিয়াস বুঝি না, আজকে বুঝবো ভাইয়া। ইসলাম শিক্ষা যদি পরীক্ষার আগের দিন পড়ি, এই জন্যই পরীক্ষায় মারাটা খাও। আচ্ছা এত কথা না বইলা, সময় কম, আমাদের ইজমাটা বুঝতে হবে, কারণ আজকে ইজমা বোঝাই হচ্ছে কাজ। ইজমা থেকে
আমি আগেই বলতেছি যে ইজমা যদি তুমি শুধু জাস্ট ইজমাটা যদি বোঝো তাহলে তুমি একটা সৃজনশীল কমপ্লিট করে আসতে পারবা। আর হইতেছে যে তোমার ইজমার মধ্যে কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে যে কয়টা পার্ট আছে এখান থেকে গুরুত্বপূর্ণ বলার কিছুই নাই। কারণ হইতেছে তোমাদের কি করা উচিত, ইজমার প্রকারভেদ এগুলা রুকুন টুকুন এগুলা কিছু আসবে না। জাস্ট ইজমাটা কি জিনিস বলবে যে উদ্দীপকে এই জিনিসের কথা বলা হয়েছে, তোমার পাঠ্য বইয়ের মানে তোমাদের পাঠ্য বইয়ের কোন জিনিসের সাথে মিলেছে, তখন বলতে হবে যে ইজমার সাথে মিল আছে। কেন মিল আছে? যে এই বৈশিষ্ট্যগুলো আছে। কি কি বৈশিষ্ট্য এখন সেটা দেখবো। ইজমা কি? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পর, উফাত মানে হচ্ছে তার মৃত্যুর পর, মুসলিম বিদ্বেষী বিদ্বানগণ বা ওলামারা কোরআন ও হাদিসের কোনো বিষয়ের সুস্পষ্ট নির্দেশনা না থাকলে সাহাবী বা পরবর্তী যুগের ফকিহগণ বলতে এখানে ফকির আমার মনে করে না, এখানে হইতেছে যারা হচ্ছে অনেক বেশি জ্ঞান রাখে তাদেরকে ফকিহ বলা হয়, একমত হয়ে কোনো সিদ্ধান্ত দেন তাহলে সেটি হচ্ছে কি ইজমা। মানে হইতেছে কি, তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন, রসুল সাল্লাম বুঝো কোরআন হইতেছে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা সরাসরি যেটা বলেছেন সেটা হচ্ছে কোরআন শরীফ। আবারও বলছি, কোরআন হইতেছে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা সরাসরি যেটা বলেছেন সেটা হইতেছে কোরআন শরীফের বাণী বা আয়াত, কোরআন শরীফে এটাই বর্ণিত করা আছে। হাদিস হইতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটা বলেছেন সেটা হইতেছে হাদিস। ঠিক আছে, তিনি যা করেছেন, তিনি যা বলেছেন, তিনি যা যা নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে হাদিস। এটা আল্লাহ তাআলা কিন্তু তার মাধ্যমে বলাইছেন, কিন্তু এটা মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন আদর্শ, সেটা হইতেছে হাদিস। ইজমাটা কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে তো মনে করো যে মানুষের জীবনে তো সমস্যার অভাব নাই, আমরা প্রত্যেকটা মানুষ এক একটা হচ্ছে সমস্যার ডিব্বা। তো দুনিয়া যত সামনের দিকে যাইতেছে তত কিন্তু আস্তে আস্তে আমরা আধুনিক আইন হইতেছি, নতুন কিছু আমাদের জীবনে আসতেছে। তো নতুন কিছু আসলে সেই জিনিস নিয়ে আমরা কি কনফিউশনে থাকবো না? যে একটা মনে করে ফোন আসতেছে, আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু ফোনটা কিন্তু ছিল না। সেই সময় কিন্তু এই যে এত ব্র্যান্ডেড মদ গাঁজাও কিন্তু ছিল না। তখন কি ছিল? তখন জাস্ট একটা মনে করে সারাপ টাইপের বা সুরা টাইপের কিছু একটা নেশাদ্রব্য ছিল। তো এখন কথা হইতেছে, এখন যেহেতু নতুন কিছু আসছে, এখন ওখানে তো এই জিনিসটার কথা তো উল্লেখ ছিল না, কোরআন শরীফে উল্লেখ নেই যে ফোন ইউজ করা যাবে না, কোনোদিন উল্লেখ আছে? রাসূল আমাকে বলেছে যে ফোন ইউজ করা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের এইটা নিয়ে ব্যাখ্যা করতে হবে। এখন কথা হচ্ছে ব্যাখ্যাটা আসলে কাদেরকে নিয়ে করবে? অনেকগুলা উলামায়ে একরামকে সবাইকে এক জায়গায় করে কার মতবাদ কি, কারণ এই ফোনটা দ্বারা আমাদের উপকার কি হবে, অপকার কি হবে, কিভাবে মানুষের কাছে ধর্মের পৌঁছানো যাবে কিনা, সবকিছু আলোচনার মাধ্যমে, সবকিছু বোঝানোর মাধ্যমে সবাই একটা সিদ্ধান্তে যাওয়াই মূলত হচ্ছে ইজমা। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি ইজমা আসলে কি? সবাই মিলে কোরআন হাদিসের বিষয়ে স্পষ্ট নির্দেশ না থাকলে কোনো কিছু, যেমন ধরো ফোন আমি ইউজ করবো, সরাসরি তো নির্দেশ নাই, তাহলে কি করতে? না থাকলে সাহাবা, পরবর্তী যুগে সাহাবা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সংস্পর্শে থেকেছেন, তার কাছ থেকে ইলম নিয়েছেন, তারা হচ্ছে সাহাবা। বা তার পরবর্তী যুগের যারা হচ্ছে অনেক বড় বড় ব্যক্তিগণ, এখন যারা পৃথিবীতে বেঁচে আছেন, সাহাবারা তো এখন আর বেঁচে নাই, তো যারা পৃথিবীতে অনেক বড় বড় ব্যক্তিগণ, যারা অনেক ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, তারা একমত হয়ে যে সিদ্ধান্ত নেন যে আসলে ফোনটা আসলে ইউজ করা যাবে, কারণ এখান থেকে আমাদের হচ্ছে আমরা ধর্ম প্রচার করতে পারবো, আমরা আরবে বসে থেকে বাংলাদেশে ধর্ম প্রচার করতে পারবো। তো এই টাইপের একটা সিদ্ধান্ত নেন, সেটাই হচ্ছে মূলত ইজমা। তাহলে ইজমাটা কি? সকলের সিদ্ধান্ত নিয়েই মূলত একটা আইন তৈরি করা। ইজমাটা কি? সবাই খাতায় লিখে রাখো, এই কথা সব, আমার এই কথাটা লিখে রাখবা। সেটা হইতেছে কি? ইজমা হচ্ছে সকলের সিদ্ধান্ত নিয়ে আসলে একটা আইন তৈরি করাই হচ্ছে ইজমা। ইজমাটা কি? সকলের সিদ্ধান্ত নিয়ে একটা আইন তৈরি করাই হচ্ছে ইজমা। কোরআন শরীফ হচ্ছে আল্লাহ তাআলার বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে হাদিস, আর ইজমা হচ্ছে সকলের যত মনীষী ব্যক্তি আছে সকলের বাণী এক জায়গায় নিয়ে একটা আইন তৈরি করা। ইজমা শেষ? সবাই বুঝছে ইজমা কি? যারা নতুন আসছি তারা ক্লাসটা শেয়ার করে দিব। ইজমা থেকে সব সময় কোশ্চেন আসে? হ্যাঁ আসবে, স্বাভাবিক। আপু এসএস দিব? আচ্ছা এসএস দাও, নাও এসএস দাও। আটটায় আবার কি ক্লাস? আটটায় ক্লাস আছে তোমাদের ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষার পরে ইসলামের ইতিহাস আছে। ওকে, সবাই বুঝছি। এবার আমরা দেখবো যে উদাহরণ দেখি। তারাবির নামাজ 20 রাকাত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়তেন 8 রাকাত। এখন সবাইকে নির্দেশ, মানে আমরা কিন্তু বলি যে 20 রাকাত, এটা আসলে জনমত সিদ্ধান্ত, ঠিক আছে। এক এক জায়গায় এক একজন বলে যে জনমত সিদ্ধান্ত 20 রাকাত, তুমি চাইলে 8 রাকাতও পড়তে পারো, আবার 4 রাকাতও পড়তে পারো। এখন কথা হচ্ছে, যেখানে কোরআন হাদিসে স্পষ্ট দিক নির্দেশনা না থাকলে মুসলিম বিদ্বানরা ঐক্যমতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটাই হচ্ছে মূলত ইজমা। শেষ, ইজমার ঝামেলা শেষ, এটাই হচ্ছে ইজমা। এতটুকু তোমাদের, এই এতটুকুই শুধু তোমাদের পরীক্ষায় লাগবে, বিশ্বাস করো তোমাদের অধ্যায় আর পড়তেই হবে না, এতটুকু হইলেই না। আচ্ছা, এবার আমরা একটা সৃজনশীল দেখবো। এতক্ষণ ধরে যে আমি বকর বকর করলাম, এই বকর বকর করাটা আমি এখন একটু উসুল করবো না। দেখো, আজিমত কি? আজিমত হইতেছে তোমাদের, আজিমত হচ্ছে মুস্তাহিদদের কোনো বক্তব্যমূলক বিষয়ে এমন শব্দ ব্যবহার করা যাতে সবার একমত হওয়ার বিষয়টি প্রমাণিত হয়, বা এই যে আমি মানি, এই টাইপের কোনো কথা। এরপর দেখো যে কোরআন সুন্নাহ পরিপন্থী ইজমা গ্রহণযোগ্য নয়। কোরআন সুন্নাহ প্রত্যেকটা ইয়েতেই কোরআন সুন্নাহর কিন্তু কি লাগবে? দলিল লাগবে, সেটাই মূলত এই হচ্ছে ইজমা। মানে ইজমা হলো কোরআন সুন্নাহ হতে উদ্ভব আইন। ইজমার বৈধ হওয়ার শর্ত হচ্ছে ইজমা কোরআন সুন্নাহর নসের বিরোধী হবে না। ইজমার সিদ্ধান্ত কোনো ক্রমে সাহাবাদের অভিমত এবং সিদ্ধান্তের পরিপন্থী হবে না। ইজমার বিধানের মূল ভিত্তি অবশ্যই শরীয়তের দলিলের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এরপর দেখো উদ্দীপকে বর্ণিত, আচ্ছা উদ্দীপকটা আমরা আগে পড়ি। নূরপুর গ্রামে সম্প্রতি চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামের লোকজন উদ্বিগ্ন, কয়েক দফা প্রশাসনকে জানিয়েও কাঙ্ক্ষিত সমাধান হয়নি। এ সমাধান সর্বজনীন শ্রদ্ধেয় ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসাবে করিমউদ্দিন সাহেব সবাইকে ডেকে চৌর্য প্রবৃত্তি এবং প্রতিরোধের কৌশল নিয়ে পরামর্শ করেন। গ্রামের অধিবাসীরা পালা করে চায় যে গ্রুপে বিভক্ত হয়ে রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন উপস্থিত। আচ্ছা, এখানে আমরা দেখতে পাই যে সকলে আসলে একটা সিদ্ধান্তে পৌঁছাইছে, উদ্দীপক পড়ে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। তো এই সিদ্ধান্তটাই মূলত উদ্দীপকে বলতে গ্রামবাসী সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি শরীয়তের কোন উঠেছে সাদৃশ্যপূর্ণ। যেহেতু সকলের সিদ্ধান্তর কথা বলছে সেহেতু এটা ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। এই টাইপের সিকিউ আসবে ভাই, এর বাইরে কিছু আসবে না। তারপর দেখো, এটা বলবে না যে ইজমার রুকুন সম্পর্কে আলোচনা করো, এত কিছু আসবে না। আজহার মিয়ার মতামত ছাড়াই গ্রামবাসী সিদ্ধান্ত গ্রহণ করা কি ঠিক হয়েছে? এখানে দেখো, এখানে যেহেতু বয়োজ্যেষ্ঠের কথা বলা হয়েছে, এখানে আমাদের ইজমাতে কিন্তু নির্দেশ আছে যে যাতে করে বয়োজ্যেষ্ঠরা কখনো, মানে বয়োজ্যেষ্ঠ বা যারা অনেক বেশি জ্ঞানী, তারা যাতে ওই সিদ্ধান্তের প্রতি বিরোধ মত পোষণ না করেন। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে তাদের করা ঠিক হয়নি, এটাই উল্লেখ করতে হবে। এরপর দেখো, যাদের কিয়াসের সমস্যা, যাদের কিয়াসের সমস্যা তারা এখন মনোযোগী হবে। কিয়াস, ঠিক আছে। এমসিকিউতে যারা আরবি থেকে কোশ্চেন আসবে ওগুলা সম্পর্কে আমরা কিভাবে আনসার করব? এমসিকিউ নিয়ে এমসিকিউ এর ক্লাসে আনসার হবে। এটা সিকিউ নিয়ে আলোচনা হচ্ছে ভাই, সিকিউ নিয়ে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। ইজমা সম্পর্কে বলেছে কোনো সাজেশন দেয় নাই। ইজমা সম্পর্কে সাজেশন দেওয়ার কিছুই নাই। ইজমা সম্পর্কে তোমরা জাস্ট কি করবা? জাস্ট ইজমার শর্ত আর ইজমাটা কি এটা পড়লেই যথেষ্ট। ইজমাটা কি এবং ইজমার শর্তগুলা কি, বা ইজমা করতে হলে কি কি যোগ্যতা লাগবে, এতটুকু হলে যথেষ্ট, ঠিক আছে। ওকে, আমরা কিয়াসে চলে যাই। দেখো, কিয়াস হচ্ছে কোনো নতুন সমস্যার সমাধান বের করতে কোরআন হাদিসের বা অন্য বিধানের সাথে তুলনা করা। আমরা ইজমায় কি বললাম? সকলে মিলে কার মতবাদ কি সেটার সাথে মানে করলাম, সেটা সবাই একসাথে একমতে হয়ে মনে করো গণতান্ত্রিক মনোভাব হইতেছে ইজমা। এক কথায় গণতান্ত্রিক মনোভাব হইতেছে ইজমা। কিন্তু কিয়াসটা কি? কিয়াসটা হচ্ছে আমরা একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা তুলনা করি। যেমন মদ ও ড্রাগ নিষিদ্ধ হওয়া, আগের যুগে সুরা ছিল, এখন হচ্ছে সেটা মদ বা গাঁজা, মানে দুইটা জিনিসই কিন্তু মানুষকে মাতাল করে। এই জন্য মূলত আমরা মদ গাঁজাকেও কি করবো, মদ বা ড্রাগকে আমরা নিষিদ্ধ করেছি। মানে এই যে তুলনা করলাম দুইটা জিনিসের সাথে, এইটাই। এবং টেস্ট টিউব বেবি নিয়ে শরীয়তের বিধান। টেস্ট টিউব বেবি নিয়ে শরীয়তের বিধানটা আসলে কেন বললাম, সেটা হচ্ছে যে আগের যুগে কি ছিল, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি ছিল, যে মানে বাচ্চাকে সবসময় গর্ভে ধারণ করতে হবে। কিন্তু টেস্ট টিউব বেবির ক্ষেত্রে কিন্তু দুইটা নির্দেশনা আছে। সেটা হইতেছে, টেস্ট টিউব বেবিতে যদি স্বামী স্ত্রীর মনে করো যে ডিএনএ এক জায়গায় করে যদি বাচ্চা উৎপাদন করা হয় তাহলে সেটা জায়েজ। কিন্তু স্বামী স্ত্রী বাদ দিয়ে মনে করো স্ত্রীটা নেওয়া হয়েছে আর অন্য কোনো পুরুষের ডিএনএ এখানে মানে সংযোগ করে একটা বাচ্চা উৎপন্ন করা হয়েছে, তাহলে সেই বাচ্চা জায়েজ না, ঠিক আছে। তো এই জিনিসটাই মূলত এখানে বলা হয়েছে। এখন কথা হইতেছে ইজমা ও কিয়াসের মধ্যে এখন আমাদের যদি পার্থক্য জানতে হয় তাহলে আমাদেরকে এটা জানতে হবে যে দেখো,
ইজমা ও কিয়াসের মধ্যে পার্থক্যটা হচ্ছে এরকম, ইজমা ইসলামের বিশেষজ্ঞদের ঐক্যমত্যের সিদ্ধান্ত, মানে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, এটা হচ্ছে ইজমা। আর কিয়াস হচ্ছে পূর্ববর্তী, মানে আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কোনো জিনিসের সাথে, বিধানের সাথে, সেই সময়কার কোনো জিনিস বা বিধানের সাথে তুলনা বা বিশ্লেষণ করাই হচ্ছে নতুন সিদ্ধান্ত নেওয়া। মানে সেই সময়কার কোনো জিনিসের সাথে তুলনা করা, এটা কোনো গভীর আলোচনা না, ঠিক আছে, এটা কোনো গভীর আলোচনা না বা কারোর সাথে সিদ্ধান্ত নেওয়াও না। এই কিয়াস কিন্তু একজন ব্যক্তি মিলেই করতে পারবে, কিন্তু ইজমা একজন ব্যক্তি করতে পারবে না। ইজমার জন্য ঘর ভর্তি লোক লাগবে, কিন্তু কিয়াসটা কিন্তু কি সে একজন ব্যক্তি করতে পারবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই জিনিসটা নিষিদ্ধ ছিল, তার মানে এখনো মনে হয় এই জিনিসটা নিষিদ্ধ, তার কারণ এটার সাথে এটা মিলে যাচ্ছে, এইরকম কিয়াস, ঠিক আছে। কিয়াস একজন ব্যক্তি করতে পারে, কিন্তু ইজমা একজন ব্যক্তি করতে পারবে না। ইজমা অধিক শক্তিশালী ও নির্ভরযোগ্য, কারণ এটি সম্মিলিত সিদ্ধান্ত এবং কিয়াস যুক্তির উপর নির্ভরশীল। মানে কিয়াসটা হচ্ছে যুক্তির উপর নির্ভরশীল, আর ইজমা হচ্ছে সকলের একটা শক্তি বা আইন। খিলাফত ব্যবস্থা করা এবং খিলাফত ব্যবস্থা করা, কিয়াসের উদাহরণ হচ্ছে অর্গান ট্রান্সফার বা অঙ্গ প্রতিস্থাপনের বিধান। ইজমা ইসলামের একটি সমষ্টিক সিদ্ধান্ত, বৃহৎ পরিবর্তন আনতে ব্যবহৃত হয়। কিয়াস কোনো নতুন সমস্যার জন্য পূর্ববর্তী বিধানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার একটি পদ্ধতি। একটু কষ্ট করে স্ক্রিনশট দাও ভাই, এটা তোমার জন্য অনেক ভালো এবং হেল্পফুল হবে। স্ক্রিনশট কে দাও, সময় 10 সেকেন্ড, স্ক্রিনশট। ওকে ওকে স্ক্রিনশট, আচ্ছা হয়ে গেছে। এখন আমরা একটা সিকিউ দেখব, কিয়াস থেকে একটা সিকিউ দেখব। বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের পর তাদের আশ্রয় কেন্দ্রে একটি ঘটনা ঘটে। ঘটনাটি কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানের জন্য একটি ইসলামী চিন্তাবিদ মাওলানা হালিমের শরণাপন্ন হলে তিনি রায় প্রদান করেন, কিন্তু তাদের এই দ্বন্দ্ব নিরসন না হয়ে বরঞ্চ বিষয়টি আরো জটিল আকার ধারণ করে। দেশ বরেণ্য এবং আলেমগণ মিলে সিদ্ধান্ত নিলে দ্বন্দ্ব নিরসন হয়। এখন কথা হইতেছে যে সূরা বাকারা শব্দের অর্থ, বাকারা অর্থ মানে গাবে, এটা সকলে জানি। মাক্কি সূরা কি, মক্কাতে যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেটাই মূলত মাক্কি সূরা। এরপর দেখো যে উদ্দীপকে ইসলামী চিন্তাবিদ মাওলানা হালিমের রায় প্রদান এবং ইসলামী আইনের কোন বিষয়ের সাথে ইঙ্গিত করেছে, ইসলামে কোন বিষয়ের সাথে ইঙ্গিত করেছে। আমি কিন্তু ইজমা কিয়াস দুটোই বুঝাই দিয়েছি। এখন যদি না বলতে পারো ভাই, তোমার সত্যি বলতেছি, আমি পিটাইতে ইচ্ছা করবে, বলতো কোনটার সাথে এটা সঙ্গতপূর্ণ। আমি কমেন্ট দেখতে চাই যে এটা আসলে উদ্দীপকের কোন জিনিসের সাথে, ইজমার সাথে সম্পর্কযুক্ত না কিয়াসের সাথে সম্পর্কযুক্ত। এবং ঘ নাম্বারটা দেখো, আলেমের সিদ্ধান্ত প্রদান, কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করো। এক কথায় উত্তর দিবা দ্রুত। আমি পরে হচ্ছে ফিকাতে কি বলে তোমার, হ্যাঁ ফিকাতে চলে যাব। ইজমা কিয়াসের পর ফিকাতে চলে যাব। এখনো 2টা অধ্যায় পড়াইতে হবে, সময় মাত্র 13 মিনিট আছে। আর কিয়াসের সিলেবাস নাই, সব আছে। আগে অ্যান্সার দাও ভাই, আগে অ্যান্সার। ইজমার সাথে সম্পর্কযুক্ত, হ্যাঁ গ নাম্বারটা হচ্ছে ইজমার সাথে সম্পর্কযুক্ত এবং আলেমগণ সিদ্ধান্ত প্রদান, কোরআন হাদিসের আলোকে বর্ণনা করা। আলেমগণ কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা যদি দেখি যে তার দ্বন্দ্ব নিরসন না হয়ে বরং বিষয়টি জটিল আকার ধারণ করে এবং আলেমগণ মিলে সিদ্ধান্ত নেন। আলেমগণের সিদ্ধান্ত হইতেছে ইজমা, ঠিক আছে, মানে ঘ নাম্বারটা হচ্ছে ইজমা এবং গ নাম্বারটা হইতেছে কিয়াস। ইসলামী চিন্তাবিদ মাওলানা হালিমের প্রদান হচ্ছে ইসলামের কোন ইঙ্গিত বয়ান করে, তিনি একাই কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন, মানে এটা হচ্ছে কিয়াস। এবং ঘ নাম্বারটা হচ্ছে যেহেতু আলেমগণ মানে অনেকগুলো আলেম মিলে সিদ্ধান্ত দিয়েছে, সেটা হচ্ছে কিয়াস, ঠিক আছে। আপু কিয়াসের সিলেবাস নাই, আপু কিয়াসের সিলেবাস হইতেছে না, কিয়াসের সিলেবাস নাই, কারণ কিয়াস তোমাদের সাবজেক্টই নাই, মানে কিয়াস তোমাদের টপিকই নাই। আমি কিয়াসটা বুঝাইলাম, এর কারণ হইতেছে যাতে করে আপনাদের মাথা না ঘোরে। ইজমা কিয়াসের মধ্যে পার্থক্য না বুঝলে কিয়াস সম্পর্কে লিখতে পারবেন না। আমি তো আপনাদের টিচার, আমি তো জানি যে আপনারা ভুলটা কোথায় করবেন, বুঝছেন? এই জন্য কিয়াসটা বুঝাইলাম। কিয়াসের পড়ার দরকার নাই, কিয়াস থেকে কোশ্চেন আসবে না আপনাদের, ঠিক আছে? 25 ব্যাচের আসবে না, 26 ব্যাচের যারা আছে তারা পড়ো। 26 ব্যাচেদের জন্য প্রথম অধ্যায়, যারা 26 ব্যাচের আছো এখানে, তাদের জন্য প্রথম অধ্যায় থেকে হচ্ছে তোমাদের হচ্ছে কোরআনের মাহাত্ম্য থেকে কোশ্চেন আসতে পারে পরের অধ্যায়ে, ঠিক আছে? এবং কোরআন শিক্ষার গুরুত্ব ভালো করে পড়বা যারা বই পড়তেছ। ওকে, আমরা ফিকা শাস্ত্রে চলে যাই। ফিকা শাস্ত্র হচ্ছে সবার কঠিন লাগে, এটা আমরা সকলেই জানি। সো ফিকা শাস্ত্র পড়বো এখন।
ফিকা শাস্ত্রটা কি? ফিকা শাস্ত্রটা হইতেছে গভীর জ্ঞান। ফিকা শাস্ত্র কি? ফিকা শাস্ত্র হইতেছে গভীর জ্ঞান, ঠিক আছে? আমাদের এতক্ষণ পর্যন্ত ইজমা, কিয়াস, কোরআন হাদিস নিয়ে যা কিছু আলোচনা করলাম, সেই কোরআন হাদিস নিয়েই মনে করো যে এই বিষয়গুলো আসলে কই থেকে আমরা জানবো, এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা কই থেকে জানবো? আমরা ফিকা শাস্ত্র বা ফিকা যে 4টা মাযহাব আছে সেখান থেকে জানবো। এবং আমাদের যতগুলা উলামায়ে একরাম আছেন, আলেমগণ আছেন, সবাই যারা গভীর জ্ঞান অর্জন করতে চান বা মুফতি যারা আছেন যারা গভীর জ্ঞান অর্জন করতে চান, তারা ফিকা শাস্ত্রে যে 4টা মাযহাব আছে, কয়টা মাযহাব? 4টা মাযহাব আছে। 4টা মাযহাবের মধ্যে যদি কোনো মাযহাব না মানে, তাকে কখনোই গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তি বা ইসলামের গুরুত্বপূর্ণ মনীষী মনে করা হবে না, হবে না, হবে না, ঠিক আছে? 26 ব্যাচের কে কে আছেন? আমার থেকে কি জানি আমার আপু, আমার থেকে কেন জানি সহজ লাগে। আমি বুঝি নাই কি এটা? আলিজানুর, আমি বুঝি নাই তোমার কথাটা, আরেকবার একটু এক্সপ্লেন করো। ইজমা হইতেছে হচ্ছে গভীর জ্ঞান, ফিকা হইতেছে গভীর জ্ঞান, ঠিক আছে? এখানে তোমরা যারা ফিকা শাস্ত্র থেকে কোশ্চেন লিখবা তারা একটু কষ্ট করে দাগ দিয়ে নাও। সেটা হইতেছে ফিকা শাস্ত্রের পরিচয়টা একটু কষ্ট করে পড়বা, আর ফিকা শাস্ত্রের উৎপত্তিটা একটু পড়বা, ঠিক আছে? এটা আর মাযহাবের মধ্যে শুধু আবু হানিফা পড়লেই এনাফ, আর বেশি কিছু লাগবে না। আমি কি বুঝাইতে পারছি? 3টা জিনিস, ফিকা শাস্ত্রের পরিচয়, ফিকা শাস্ত্রের উৎপত্তি, আর আরেকটা হইতেছে তোমাদের 4টা মাযহাবের মধ্যে কি আবু হানিফার যে মাযহাব আছে, হানাফি মাযহাব, এটা পড়লেই এনাফ। এখন আমরা একটা সিকিউতে চলে যাই। প্রফেসর রশিদ এর আলোচনায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো সমস্যার সমাধান সহজ ছিল, পরবর্তী যুগে তার কিছুটা জটিল হয়ে দাঁড়ায় এবং দ্বিতীয় হিজরির প্রথম দিকে একজন প্রসিদ্ধ ইমাম ফিকা পরিষদ গঠন করেন, যিনি 80 হিজরিতে কুফায় জন্মগ্রহণ করেন। এই পরিষদ 83,000 মাসালা সমন্বয়ে একটি অন্যান্য গ্রন্থ রচনা করেন। তার বক্তব্য শুনে ডক্টর আলী বলেন, তাদের এই গবেষণা কর্ম মুসলিম উম্মার প্রাত্যহিক জীবনে ইসলামী শরিয়া অনুসরণকে সহজ করেছে। মাযহাব কয়টি? সকলে জানি ভাই, মাযহাব 4টি। এটা কে জানে না? সবাই জানে, আমার সবগুলা স্টুডেন্ট জানে। ও চ্যাপ্টার 5 সহজ লাগে, তাই নাকি? তাহলে তুমি ফাটাই লিখে আসবা। গুড স্টুডেন্ট। দেখো, শাফিঈ মাযহাবে কোরআন হাদিসের প্রকাশ্যে অর্থ প্রয়োগ লক্ষণীয়। ব্যাখ্যা করো। শাফিঈ মাযহাব কিয়াসে, ইজমা ও কিয়াসের পরবর্তী কোরআন হাদিসের ভাষ্যকে দলিল হিসাবে গ্রহণ করা হয়। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু আনহু পরবর্তী শাফিঈ মাযহাবের বৈশিষ্ট্য হলো কোরআনের সুস্পষ্ট ভাষ্যকে দলিল রূপে গ্রহণ করে তা বাহ্যিকভাবে প্রয়োগ করা হয়। এই মাযহাবের হাদিসকে দ্বিতীয় পর্যায়ে দলিল হিসেবে বিবেচনা করা হয়। মাসালা নির্ধারণের ক্ষেত্রে হাদিসকে কোরআনের সমকক্ষ বিবেচনা করা হয়েছে। এই মাযহাবে হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করার ব্যাপারে কোনো শর্তারোপ করা হয়নি। এটাই হচ্ছে শাফিঈ মাযহাবের মানে ব্যাখ্যার কি উদ্দীপকে কোন মানুষের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে আমরা কোন মানুষের প্রতি ইঙ্গিত করি? দেখো তো, তিনি কি করেছেন? 80 হিজরিতে কুফায় জন্মগ্রহণ করেন এবং 83,000 মাসালার সমন্বয়ে একটি অনন্য গ্রন্থ রচনা করেন। এটা কে বলো তো? এই ব্যক্তিটা কে? আলিজা, তুমি যেহেতু পঞ্চম অধ্যায় তোমার খুব ভালো লাগে, সো তোমার এটা অবশ্যই মানে যার যেটা ভালো লাগে তার সেই সম্পর্কে গভীর জ্ঞান থাকে। এমন কথা হচ্ছে, তুমি বলো তো এটা কাকে আসলে নির্দেশ করছে? এটা কাকে নির্দেশ করছে বলো তো? এটা কোন ব্যক্তিকে নির্দেশ করছে? ও মা, ঠান্ডা লাগতেছে। এটা আসলে মূলত আবু হানিফাকে নির্দেশ করছে, ঠিক আছে? তো এরপরে দেখো ঘ নাম্বারে কি বলছে। আবু হানিফা সম্পর্কে প্রথমে উল্লেখ করবা যে আবু হানিফার সাথে ইঙ্গিত করা হয়েছে, তারপর আবু হানিফা সম্পর্কে ডিটেলস দেবা, তারপর উদ্দীপকের সাথে মিলাই দেবা, শেষ। এরপর দেখো উদ্দীপকে বর্ণিত ডক্টর আলী উদ্দীপ্ত তার জন্য বিশ্লেষণ করো। উদ্দীপকে আলী কি বলেছেন? যে তাদের গবেষণামূলক মুসলিম উম্মার প্রত্যাহিত জীবনে ইসলামী শরিয়ার অনুসরণকে সহজ করেছে। আমরা জানি যে মাযহাবের যতগুলা ব্যাখ্যা আছে, যতগুলো হাদিস আছে, যতগুলো মাসালা আছে, সবগুলা কিন্তু আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে। তো এই জন্য আমরা কি করব, যে এই
মাছাবগুলোর থেকে উপকারিতা কি সেটা আমরা একটু সুন্দর করে পড়ে নিলেই এনাফ, আমাদের জন্য শেষ। ওকে, তো এটা হইতেছে তোমাদের ফিকা শাস্ত্র। ফিকা শাস্ত্রে কিন্তু আমি 3টা সাজেশন দিয়েছি, তোমরা কষ্ট করে একটু লিখে নাও এবং লিখে নিয়েছো ইনশাল্লাহ সবাই, আমি আশা করছি। 3টা কি? ফিকা শাস্ত্রের পরিচয়, ফিকা শাস্ত্রের গুরুত্ব বা উদ্ভব মানে উৎপত্তি, ফিকা শাস্ত্রের উৎপত্তিটা, এবং হইতেছে কি তোমাদের হচ্ছে যে আবু হানিফার যেই মাযহাব আছে সেইটা শেষ। ওকে, তো এর পরবর্তীতে যেই অধ্যায় আছে সেই অধ্যায়টা আমরা এখন দেখব। দেখার আগে তোমাদের জন্য এই অধ্যায়ের সাজেশন হইতেছে এইটা, এই অধ্যায়ের সাজেশন হইতেছে এইটা, দেখতে পাচ্ছ এই অধ্যায়ের সাজেশন কি? আর কারো কি কোনো সাজেশন লাগবে এই অধ্যায়ের সাজেশন? কেউ চাও? এই অধ্যায় হইতেছে, এটা না পড়লেও পারা যায়, এর চাইতে সহজ অধ্যায় দুনিয়াতে নাই। ইভেন শুধু দুনিয়াতে কেন, তোমাদের যে 18টা ঘন্টার ক্লাস হইতেছে 18টা সাবজেক্টের, সরি 36 ঘন্টা ক্লাস হইতেছে 18টা সাবজেক্টে, 18টা সাবজেক্টের মধ্যেও কিন্তু কি তোমার এত সহজ অধ্যায় নাই। এটার কি সাজেশন দেওয়া লাগবে আমার? বলো, তোমরা একটা স্টুডেন্ট, আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই বিল্লু স্টুডেন্টগুলার কি এই অধ্যায়ে সাজেশন লাগবে? না, এই যে আমার কিউট স্টুডেন্টগুলো, আমার এক্সপার্ট স্টুডেন্টগুলো বলে দিছে। শেয়ার করে আইডি সাসপেন্স হয়েছে, তাও অন্য আইডি থেকে শেয়ার করতেছি, তাও কিছু পাই না। আহারে বাচ্চাটা। নাজমুল হাসান, আচ্ছা আপু আমাদের বই তো সাফি মাযহাবের প্রতিটা আবু ইদ্রিস দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে তাহলে হয়তো। ক্লাস 6 থেকে করছি, জাহিদ হাওলাদার, হ্যাঁ ঠিক বলেছো, একদম কারেক্ট, একদম ঠিক কথা বলেছো। এখন বলো তোমাদের ক্লাসটা কেমন ছিল, আমি জানতে চাই তোমাদের ক্লাসটা কেমন ছিল। আমি দ্রুত কমেন্টে জানতে চাই আজকের ক্লাসটা কেমন ছিল। আজকের ক্লাসটা কেমন ছিল বলো। প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্র অনেক সহজ লাগে, ওই জন্য ইজমা কিয়াস বোঝে না। আপু টার্গেট 90+ গ্রুপে পিডিএফটা দিয়ে দিয়ে, হ্যাঁ সব গ্রুপেই দিয়ে দেওয়া হবে আমার যতগুলো স্টুডেন্ট আছে। আচ্ছা জোস, ওয়াও ক্লাস, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি শুধু এখানে রিভিউটা নিচ্ছি না, আমি তোমাদের রিভিউ কিন্তু বিভিন্ন গ্রুপে এবং ইয়েতেও নিব, সো সেগুলোতেও অবশ্যই দিবা। ঠিক আছে, আমার মনে আছে, বাপরে। তো হচ্ছে অবশ্যই রিভিউ দিবা। এবং আরো একটা কথা, সেটা হইতেছে যে ভালো করতে হবে ভাই, তোমাদের দিকে কিন্তু তাকায় আছে, ঠিক আছে, তোমাদের দিকে তোমাদের ফ্যামিলি তাকায় আছে। যার যেই সাবজেক্ট থাক, কখনো নিজের সাবজেক্টকে অবহেলা করবা না, ঠিক আছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে অনেকে কিন্তু মানে অনেক কমার্স সাবজেক্ট নিয়ে হতাশায় ভোগে, যেই সাবজেক্ট পড়ে আমার কি হবে না হবে। সবচাইতে বড় কথা হইতেছে, আমি ইসলাম শিক্ষা এখন ক্লাস নিতেছি, শুধু ইসলাম শিক্ষা নিতেছি বলে এই কথা বলতেছি না, যেটা একদম মনে করো সবারই বলা উচিত, সেটা হচ্ছে আল্লাহ কখন কাকে কি দিবে এটা আসলে মানে ইয়ে না, মানে নির্ধারিত, মানে তুমি জানো না তোমাকে কখন কোন জায়গা থেকে সর্বোচ্চ মাকাম পৌঁছায় দিবে, তুমি চিন্তাও করতে পারবে না। সো তুমি জীবনে যেটা তোমাকে সময় হয়ে আসছে সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করো এবং সেখান থেকে ভালো হওয়ার চেষ্টা করো। একটা কথা মনে রাখবা, ইসলাম শিক্ষা একটা দুর্বল সাবজেক্ট হতে পারে, এটা আসলে অস্বীকার করার কিছু নাই। এটাকে অনেক কম স্টুডেন্ট এবং অনেক কম ইয়েরা নেই, কিন্তু কথা হইতেছে যে তুমি এমন ব্যক্তি হও না যাতে করে ইসলাম শিক্ষার সর্বোচ্চ নাম্বারটাই তুমি পাও, ঠিক আছে। এটা তো একটা সাবজেক্ট, এটা তো সাবজেক্টের বাহিরে কিছু না, এটাকে সাবজেক্ট ধরাই হয় না এমনটা তো না। সো তুমি সর্বোচ্চ নাম্বার পাও যাতে করে তোমাকে, একজন ব্যক্তি যদি ইসলাম শিক্ষা থেকে নেওয়া হয় তোমাকে যাতে মানে মানুষ গোনে, ঠিক আছে। তো এরকম ব্যক্তি হওয়ার চেষ্টা করে এবং আমি সেই রকম একটা ব্যক্তির যে মানে কি বলবো যে তৈরি করার চেষ্টা করছি। তোমরা আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করলে তোমাদের নিজেদেরকে সাহায্য করা হয়ে যাবে। আর আপুকে বেশি বেশি ভালোবাসবা এবং দোয়া করবা আপুর জন্য। তোমাদের হচ্ছে যে 34 ঘন্টার ক্লাসের মধ্যে যে 4টা ঘন্টা ছিল, এখন মেবি 4টা ঘন্টা শেষ, আমি 4টা ঘন্টা ক্লাস মানে শেষ হয়ে গেছে আমার। তো আমার জন্য অবশ্যই দোয়া করবা যাতে করে আমি ভালো থাকি, সুস্থ থাকি এবং তোমাদের সাথে মানে কানেক্ট থাকতে পারি, কারণ তোমাদের সাথে থাকতে আমার খুব ভালো লাগে, এই আর কি। তো কারো কোনো কোশ্চিন?
হ্যাঁ, ইসলাম শিক্ষা সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট, যা পড়লে দুনিয়া এবং আখিরাত দুই দিকেই সফলতা আসবে, একদম সত্য কথা। আচ্ছা আপু, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করতে হবে। আর যখন খুবই ক্লান্ত লাগবে আপুর কথা মনে করবা, তাহলে দেখবে এনার্জি পেয়ে গেছো, ঠিক আছে? তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা পেইড ব্যাচে ভর্তি হবা, বিশ্বাস করো আপু অ্যান্ড ভাইয়া সবার সঙ্গে আমার দেখা হবে। আর আমি চাই তোমাদের সাথে দেখা হোক, তোমাদের সাথে কানেক্ট থাকতে চাই আরও বেশি। একটু দ্রুত মনে করো ভর্তি হয়ে যাও, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম সবাইকে।